আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ব্রো, এনি প্রবলেম? মুখ এমন কালো করে রাখলে যে? আদ্র স্বাভাবিক ভঙ্গিতে চোখ তুলে তাকালো সামনে। ফাহাদের কথায় সৌজন্য দেখিয়ে হাসার চেষ্টা করলে না, বরং একই ভাব রেখে উত্তর দিল, নাথিং। ফাহাদ এক প্রশ্নে দমে গেল না, পুনরায় প্রশ্ন ছুড়ে দিল, হাসো না কেন তুমি? এমন করে থাকো সারাক্ষণ। দিস ইজ সো ইরিটেটিং ম্যান। বিনা কারণে হাসার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। এই যে তুই কোনো কারণ ছাড়া হাসছিস, এটা দেখে বরং আমার বিরক্ত লাগছে, কারণ এখানে কোনো কৌতুক হচ্ছে না বা ফানি সিন চলছে না। ফাহাদের চেহারাটাও ফুটো বেলুনের ন্যায় চুপসে গেল। সে তো ভাইকে একটু হাসতে উদ্যত করতে চেয়েছিল, উল্টো বাজেভাবে কথা শোনালো। আশেপাশে তাকালো, কেউ আছে কি না, থাকায় শুনতে পেল না। নিজের প্রতি আদ্রের করা ছোটখাটো একটা অপমান। 8টার কাটা পেরোতেই টিচার বেরিয়ে গেল বাড়ি থেকে। ভূমি আদ্রি নিজেদের বই খাতা গুছিয়ে নিচ্ছে। প্রতিদিন টিচার যাওয়ার পরে দুজন একসাথে স্টাডি রুমে বসে পড়ে, কিন্তু কালকেও মেয়েটা রাগ দেখিয়ে বইপত্র নিয়ে চলে গেল। আজও চলে যেতে পা বাড়ালে আদ্রি অভিমানী গলায় ডাকে, ভূমি, আমার সাথে পড়তে বসতে কি অসুবিধা হচ্ছে তোর? কালকে তো চলে গেলি, আজকেও চলে যাচ্ছিস, কি হয়েছে বল না প্লিজ। ভূমি আলতো হাসলো, কোমল কণ্ঠে বোনকে জবাব দিল, কিছু হয়নি, একা পড়তে ইচ্ছে করছে সেজন্য। সামনে না পরীক্ষা, আর তো মাত্র কয়দিন বাকি। একসাথে বসলে গল্প জুড়ে দিব, তার চেয়ে ভালো আলাদা পড়ি, তাহলে দুজনেই ভালো বুঝে পড়তে পারবো। ভূমি এটুকু বলে আদ্রির জবাবে আশা করলো না, চলে গেল বাহিরে। দরজাটা পেরোতেই আদ্রির ক্লান্ত ভারী মুখখানা নজরে পড়তে পুনরায় বুকটা হাহাকার করে উঠল। কিছু সময় চাপা পড়া ক্ষত তাজা হয়ে এলো। তাকিয়ে রইল বেশ কিছু সময়। আদ্র তখনও মোবাইলে চোখ। দেখিনি ভূমিকে, খেয়াল করেনি কেউ। এক দৃষ্টি নিক্ষেপ করে তার প্রতি মনে মনে কত শত অভিযোগ জানিয়ে দিল। ভূমির ধ্যান ভাঙল ফাহাদের ডাকে। অন্যমনস্ক হয়ে থাকা নজর স্বাভাবিক হতে স্পষ্ট হলো আদ্র তার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে কৌতূহল। নাগাল পেলে হয়তো চেপে ধরবে প্রশ্ন ছুড়ে। ভূমি যেতে চায় না আদ্রের কাছে। পুনরায় ডাকলো ফাহাদ, এই যে ভূমিরানী, কি হলো? কিছু কি ভাবছো এত? ভূমি নজর সরিয়ে তা ঠেকালো নিচে, কণ্ঠ ধীর করে জানান দিল, কই কিছু না। ফাহাদ সামনে এগোলো। ঠিক ভূমির সামনে আড়াল হয়ে এলো আদ্র। না ভূমি দেখছে আদ্রকে, আর না আদ্র দেখছে ভূমির ছোট্ট গোলগাল শরীরটাকে। কেবল শুনছে ফাহাদের মোটা পুরুষালী কণ্ঠের আওয়াজ, সকাল থেকে তোমাকে দেখার জন্য কয়বার তোমার ঘরের সামনে গিয়েছি তুমি জানো? দরজা লক করে বসেছিলে, টেনশন হচ্ছিল না বলো? ফাহাদের বলা এমন আহ্লাদখানা কথায় আদ্রের বেজায় রাগ হচ্ছে এই মুহূর্তে। সোফার হাতলের উপরে হাত রাখাটা কঠিনভাবে মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে। রাগে চল শক্ত করেছে বেশ। সম্ভব হলে হয়তো এখানের করা কাজের জন্য আদ্রের মোটা ভারী জিম করা হাতের শক্ত মুঠোয় ফাহাদের সরু নাক ভোতা করে দিত, কিন্তু তা পারলেও করা যাচ্ছে না আত্মীয় বলে। ফাহাদের কথায় ভূমি কেবল ঠোঁট টেনে হাসলো। ভূমির থেকে উত্তরের আশা না করে ফাহাদ পুনরায় বলল, পড়তে যাচ্ছ? ভূমি উপর নিচ মাথা নাড়ালো। তাহলে চলো, কালকের মতো তোমাকে টুকটাক বুঝিয়ে দিব পড়া, কি বলো তুমি? চট করে উঠে দাঁড়ালো আদ্র, দৃষ্টি তার অগ্নিচক্ষু। কথাটা শুনে মনে হলো কান ছা করে উঠল। তার মানে কালকে সে ভুল ছিল না। সবাই যখন তারই ঘরে উপস্থিত তখন এরা দুজন একসাথে ছিল। কথাটা ভেবেই গা জ্বলে উঠল। সে রীতিমতো অবাক হলো ভূমির কাণ্ড আর সাহস থেকে। তেতে উঠে এগিয়ে গেল দুজনের কাছে। বাড়ির সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলো, কালকের মতো মানে? তুই মেয়েটার ঘরে গিয়েছিলি? ফাদ হাসি বজায় রেখে ভাবলিসীন ভঙ্গিতে জানালো, হ্যাঁ, ওর নাকি ইংরেজিতে প্রবলেম হচ্ছে, কিন্তু কেউ গাইড করে না সেভাবে, যার জন্য তেমন একটা ফ্লুয়েন্ট না, তাই সাহায্য করছিলাম। আদ্র বিস্ময় ভরা রাগে দৃষ্টিতে তাকালো ভূমির দিকে। যখন সে পড়তে বলতো তখন কত বাহানা, ভালো লাগে না, এটা সেটা নানা কথা। আদ্রের বিস্ময় ভারী তাকানো, মাথা নিচু করে রাখা ভূমির থেকে জানা হলো। জিভ কেটে চোখ পিটপিট করে তাকালো। সে তো এমনিই বলেছিল ফাহাদ ভাইকে, লোকটা সেটা বলে দিল ওনার সামনে। আদ্র কথা বাড়াতে চাইল না। ফাহাদের সামনে কিছু বলে ভূমিকে ছোট দেখাবে না সে। যতই হোক ফুফাতো ভাই, সে বাহিরের একটা ছেলে। আদেশের স্বরে ভূমিকে বলল, লাগবে না ওর থেকে বুঝে নেয়া, যেটা প্রয়োজন আমি বুঝিয়ে দেবো। যাও আদ্রির সাথে গিয়ে পড়তে বসো। ফাহাদ কিছুটা চেতে গেলে ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কেন? আমি বুঝিয়ে দেওয়াতে কোনো সমস্যা হয়েছে? তুমি ভাবছো আমি ভুলভাল শিখাবো? ডোন্ট ওয়ারি ব্রো, আই উইল টিচ হার দ্য বেস্ট থিং। ফাহাদের কথায় আদ্র পাত্তা দিল না। পুনরায় ভূমিকে ধমকের স্বরে বলল, তোমাকে বলেছি না আদ্রির সাথে গিয়ে পড়তে বসতে? যাও, দাঁড়িয়ে আছো কেন? ভূমি মৌনতা ভেঙে ধীর গলায় বলল,
দুজনে একসাথে পড়তে বসলে পড়া কম, গল্প বেশি হবে, সেজন্য আমি একা পড়ব। আর ফাহাদ ভাইয়া আমাকে পড়ায় সাহায্য করবেন। এটা তো ভালো বিষয়, তাই না? সমস্যা তো না। আপনার সাবজেক্টে ভালো নাম্বার পেলে আপনার খুশি হওয়ার কথা। ভূমি আদ্রকে উপেক্ষা করে চলে যেতে নীলাদ্র তেতে উঠল, শক্ত কণ্ঠে বলে ওঠে, মেয়ে অবাধ্যতা করো না, ফল ভালো হবে না কিন্তু। নিজের হাতে ধরে বিপদ টেনে খুব ভুল করছো। আদ্রের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ভূমি ফিরে না তাকিয়েই হাঁটা ধরল। মনে মনে বলল, সেটা আপনি মাইশা আপুর সাথে দেখাবেন। পেছনে ফাহাদও চলে গেল। আদ্র হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পাশের টেবিলে রাখা দামি ফুলের ভাঁজটা সজোরে লাথি মেরে নিচে ফেলে দেয়, যার ফলে ঝনঝন করে এক ভয়ঙ্কর শব্দে সারা ঘর কেঁপে ওঠে, ভেঙে বিচূর্ণ হয়ে যায়। মিসেস সাবিনা, সাবরিনা, তাহমিনা সহ সকলে দৌড়ে এগিয়ে আসে। আদ্রি বেরিয়ে আসে পড়া ফেলে রেখে। ভূমি উপর থেকে চোখ নামিয়ে নৌচে তাকায়, শুকনো ঢোক গিলে। পাশ থেকে ফাহাদ বলে, এমন সিক মানসিকতার কেন আদ্র? ছোটবেলার মতো রয়ে গেলে আজও। ফাহাদের বিদ্রুপ করে বলা আদ্রের প্রতি এমন বাক্য শুনে ভূমি রেগে তাকায় ফাহাদের দিকে। ওনাকে খারাপ কিছু বলার অধিকার তো তার নেই। যদি পাড়ার মতো কেউ হতো তাহলে নিশ্চুপ টুপ করে নিচে ফেলে দিত, কিন্তু না পেরে মুখ বাঁকিয়ে ঢুকে গেল ঘরে। সকলে দৌড়ে আদ্রের কাছে আসতে আদ্র কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোঁস ফোঁস করতে করতে উপরে চলে যায়। আর চোখে তাকায় ভূমি আর ফাহাদের দিকে, বিড়বিড় করে, তোকে ঘৃণা করার অধিকার যেমন আমার, ভালোবাসার অধিকারটাও শুধু আমার। সামান্য কিছু জেদের ফলে যদি তাতে বিন্দু পরিমাণ দাগ পড়ে, ভয়ঙ্কর পরিণতি হবে। হন হন করে চলে যায় নিজের ঘরে। ঠাস করে শব্দ করে বন্ধ করে দেয় দরজা। নিচে উপস্থিত সকলে ছেলের কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে আছে কেবল। এতদিন পর আবার ছেলের ছোটবেলার মতো রাগজেদ দেখে মিসেস সাবিনা শঙ্কিত হয়ে ওঠে। কি হলো আবার তা ভেবে ভয়ে হানা দেয়। আদ্র রেগে নিজের ঘরের দরজা বন্ধ করলেও মিনিট দশেকের মাথায় রেডি হয়ে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে আসে। একবারের জন্য ঘুরে তাকায়নি ভূমির দরজার দিকে, বড় বড় পা ফেলে নেমে আসে। ছেলেকে হুড়মুড়িয়ে নিচে নামতে দেখে মিসেস সাবিনা দৌড়ে এসে দাঁড়ায় সামনে। চিন্তিত মুখশ্রীতে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, বাবা কোথায় যাচ্ছিস এই অসময়ে? আদ্রর হাবভাব বেশ স্বাভাবিক দেখে এক মুহূর্তের জন্য বোঝা যাবে না কিছুক্ষণ আগে কি বিশাল একটা কাণ্ড ঘটিয়ে গেল সকলের বুকের ধুকবুকানি বাড়িয়ে। আদ্র মুখের কোনো আকৃতি ধারণ করলো না, চোখে মুখের ভাব সমান রেখে শান্ত কণ্ঠে জবাব দিল, একটু কাজ আছে, চলে আসবো। এই বলে নিজের বাইকের চাবি আর হেলমেটটা নিয়ে বেরিয়ে যায়। ছেলে যাওয়ার দিকে তাকিয়ে ভারী এক নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায় সোফার দিকে। মিসেস সাবরিন এবং তাহমিনা সেদিকেই তাকিয়েছিলেন। ছেলে যেতেই মিসেস সাবিনা হতভম্ব হয়ে ভাবুক ভঙ্গিতে বলে, কি হলো ছেলেটার? কে জানে হঠাৎ কিছুক্ষণ আগে এমন করলো, এখন আবার তাড়াহুড়ো করে কোথায় চলে যাচ্ছে। ছেলেটা আমার এমন হয়ে গেল কেন? হাসার সময় হাসে না, রাগ যখন হয় করে তখন পরবর্তীতে তা আর প্রকাশ পায় না। কিভাবে বুঝি ছেলেটার মনের অবস্থা? কান্না তা তো সে 17 বছর আগে সে দিনই শেষ হয়ে গিয়েছিল। সাবিনা চোখের কোণে জল জমা হয়ে এলো কথাটুকু বলতে বলতে। বসে পড়লেন সোফার পাশ ঘেঁষে। মিসেস তাহমিনা আলতো হাতে জড়িয়ে ধরলেন, শান্ত করতে চেষ্টা করে বললেন, ভাবি আমি যেটা বলছি সেটাই করো, দেখবে ঘরে বউ আসলে সব ঠিক হয়ে যাবে। আমরা ওর গুরুজন, অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, ওর কথা শোনার দরকার আর নেই। মেয়ে এটা না হলে অন্যটা দেখো, আর যদি ছেলের পছন্দের কেউ থাকে তাও জিজ্ঞাসা করে নাও। এভাবে যেহেতু না করছে, আমার মনে হয় ছেলে আমাদের কাউকে পছন্দ করে। দুজা ভাবনায় পড়লেন ননদের কথা শুনে। বিষয়টা তো তাদের মাথায় আসেনি। আসলেই তো হতে পারে ছেলেটা এজন্যই হয়তো বিয়ের কথা বললেই এত না না করছে, হয়তো লজ্জায় বলতে পারছে না কিছু। মিসেস সাবরিনা ভুরুচিয়ে সরনেত্রে আগ বাড়িয়ে ভাবুক ভঙ্গিতে বলে, আপা তোমার কি মনে হয় না মাইশার আদ্রের মাঝে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে? এতে বছর এক সাথে ছিল, তার উপর যে মেয়েকে জোর করেও ভাই ভাবি দেশে আনতে পারতো না, সে আদ্র আসার পর পর চলে এসেছে, তাও আবার একা এখানেই। আমাদের আদ্রটাও দেখছি মাইশার সাথে ভালোই মিশে, কত সুন্দর করে কথা বলে। মুহূর্তে 3 গৃহিণীর আলোচনায় এক নতুন সুতোর টান পড়ে, কৌতূহল উদ্বেগের সৃষ্টি করে। মিসেস সাবিনা সিদ্ধান্ত নেন এই বিষয়ে কথা বলবেন ভাই ভাবির সাথে। যদি দুজন দুজনকে সত্যি পছন্দ করে তবে দেরি করবেন না আর। বইপত্র সামনে নিয়ে দুগালে নরম হস্ত তালু ঠেকিয়ে চুপটি করে বসে আছে ভূমি। ছোট্ট মুখশ্রীতে ভেসে উঠেছে বিস্ময়সূচক গভীর ভাবনা, সাথে ভীতিপদ শঙ্কা।
সে ভাবছে কিছুক্ষণ আগে আদ্রির করে এমন ভয়ঙ্কর কাজটার কথা। আদ্রির এতটা রাগ আগে কখনো দেখেনি সে। যে মেয়েটা হাসি কান্না নেই, তার মুখে একটু বকাবকি করেন এটুকু দেখে আসছে, কিন্তু লোকটা যে রেগে জিনিসপত্র ভাঙচুর করতে পারেন তাও ধারণার বাহিরে। যখনই মস্তিষ্কে আদ্রির চেহারাটা ভেসে আসছে, ভয়ে শঙ্কায় গুটিসুটি হয়ে যাচ্ছে ভূমির ছোট্ট হৃদয়। কাল থেকে চেপে বসা অভিমানগুলো ক্ষণিকের জন্য চাপা পড়েছে এই দৃশ্যে। মনে পড়ছে একটা কথা, অবাধ্যতা করো না, খারাপ হবে। তখন কথাটা আমলে না নিয়ে উপরে গেলেও সাথে সাথে আদ্রির রাগের বহিঃপ্রকাশ ভূমির সব জেদ মুহূর্তে ফোঁস করে উড়িয়ে দিয়েছে। ভূমি ভয় জেদ অভিমান সব মিলিয়ে একাকার করে কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছে সে ভুল করেও আর আদ্রির সামনে যাওয়ার ভুল করবে না। উনি ওনার মতো থাকুক। ভূমি কতটুকু ভেবে চোখ মুখ ফুলিয়ে বালিশে হেলান দিয়ে বসে পড়ল। পড়া হয়নি আজ আর। সে নিজেই ফাহাদের কাছে আর পড়া বুঝে নেওয়ার ইচ্ছে দেখায়নি। ভালো না লাগার বাহানা করে পাঠিয়ে দিয়েছে নিজের ঘর থেকে। সাদাপের পার্টি অফিসের বাহিরে খোলা জায়গায় দু ভাই পাশাপাশি বসে আছে একটি বেঞ্চে। দুজনের হাতে দুটো স্প্রাইট আর ক্যান ধরে রাখা। আদ্রের চেহারা বেশ গম্ভীর, কিন্তু সাদাবের চেহারায় চিন্তার বিস্ময়কার ছাপ। আদ্র মাত্র বলা বেশ কিছু গোপন বার্তা যেন অবাকের শেষ সীমায় ঠেকেছে সাদাবের জ্ঞান। আদ্র ভাই কিভাবে তার বোনের প্রতি দুর্বল হয়ে পড়লো তা ভেবেই ব্যাকুল হচ্ছে। যার নাম সে 17 বছর একটি বারের জন্য জানতে চায়নি, বরং কিছু বলতে গেলে উল্টো রাগ দেখাতো, তার প্রতি ভাইয়ের অনুভূতি জানতে পেরে নিজের কানের উপর বিশ্বাস করতে পারছে না ছেলেটা। সাদাব কিছু সময় নিস্তব্ধতা বসে থেকে সিরিয়াস মুখ করে ভাবুক ভঙ্গিতে প্রশ্ন করে, ভাই কোনোভাবে কি তুমি আমার সাথে মজা নিতে চাইছো? আদ্র রাগে দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে, শক্ত কণ্ঠে বলে, যদিও তোর সাথে আমার সম্পর্কটা ভবিষ্যতে মজা করার মতোই হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে তোর সাথে আমি মজা করব বলে মনে হচ্ছে তোর? এটা তো অসম্ভব বিষয়, বিশ্বাস না করারই কথা। কিভাবে কখন হলো এমন? আদ্র স্পাইটে চুমুক নিল, তা সন্তর্পণে গিলে ঠোঁট জোড়া গোল করে শ্বাস ছাড়লো, হাত থেকে নামিয়ে নিচে রাখলো ক্যানটা। দুহাত জড়ো করে মাথার পেছনে ঠেকিয়ে ধরল। বড় চাঁদ পাশে জলমল করা তারাদের দিকে নিজের দুর্বোধ্য দৃষ্টি নিক্ষেপ করে ক্লান্ত অপরাধবোধ ধীর কণ্ঠে জবাব দিল, এটা অসম্ভব মনে হচ্ছে তাই না? কিন্তু অসম্ভব না। এই 6205 দিনে দুবেলা করে তোর বোনের কথাই ভেবে এসেছে মস্তিষ্ক, যদিও তা ছিল কেবল নেগেটিভ। যতটা এই মেয়ের কথা মাথায় ঘুরেছে ততটা হয়তো নিজেকে নিয়েও ভাবিনি, কিন্তু দেশে আসার পর একসাথে থাকার পর দিন যত পার হয়েছে মনের ভেতরের সুপ্ত রাগ তা যেন কোথাও মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে। ওই পাগড়ি মেয়েটার চেহারা কেমন টেনেছে বারবার। রাগ জেদ দেখানোর সুযোগই ছিল না, আর কেউ কখনো দ্বিতীয়বারের জন্য ধরিয়ে দেয়নি, দোষটা তো তার না, আমার ছিল, তাই হয়তো কখনো বুঝিনি। তোর বোন আমার মস্তিষ্কের নিউরনে অনুরণ করা এক বাজে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই ব্রেনের স্নায়ুকোষগুলো যতদিন সঞ্চালন করবে ততদিন ভূমি নামক থেরাপিটা আমার লাগবে। প্রথমবারের মতো ভূমির অজান্তে উচ্চারণ করা ভূমির নামটা আরও নিজের কর্ণকুহারে হতেই যেন শরীর দিয়ে ঠান্ডা এক শিহরণ বয়ে গেল। সাদাব ভাইয়ের এমন প্রেমিক রূপ দেখে আহাম্মকের ন্যায় তাকিয়ে আছি। এটা আর প্রত্যাশার বাহিরে ছিল। যখন ভাই দেশে আসবে শুনেছিল তখন মনে এক অজানা ভয় এসে হানা দিয়েছিল, না জানি তার ছোট্ট বোনটাকে কি করে। কিন্তু এ তো ঘটে গেল উল্টো। সে প্রতিশোধ নিতে এসে উল্টো ফেসে গেছে ভেবেই হুট করে হেসে উঠল। হাস্যকণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার দেখছি বেশ পরিবর্তন হয়েছে, কথাই কেমন একটা ভাব, মানাচ্ছে না একদম তোমায়। শালা এত কথা না বলে তোর বোনরে শুধরে যেতে বল। কাল থেকে যেটা শুরু করেছে আমার সামনে, বেশি সাহসী আর জেদ দেখালে নিয়ন্ত্রণ হারিয়ে যে কি করব নিজেও জানি না। ওর ওপর উঠাতে না পারার আগ তোর উপর উসুল করব, তখন মনে রাখিস। সাদাব কৌতূহল নিয়ে জানতে চায়, ভাইয়া তুমি কি শালা বলতে গালি বোঝালে নাকি বউয়ের ভাই শালা বোঝালে? আদ্র সাদাবের মাথায় চাপড় মেরে বলে, দুইটাই। দুবাই হেসে উঠল। সাদাবের ভঙ্গি এবার কিছুটা গুছিয়ে এলো, ভারী কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, যদি ভূমি জানতে পারে ছোটবেলার কথাটা তখন কি হবে? আমার বোনটা যতই শক্ত দেখাক নিজেকে, বোন আমার অনেক বেশি কোমল হৃদয়ের। তুমি হয়তো বিষয়টা ভাবোনি, আমি কখনো আমার বোনকে এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কষ্ট পেতে দেখতে পারবো না। সময় আর পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া যাক, দেখা যাক না কি হয়। সাদাব আর কিছু বলল না। হয়তো ভাই হয়ে এই মুহূর্তে রিয়াক্ট করার কথা ছিল, কিন্তু সে করছে না, কারণ তার বোনের জন্য আদ্র ভাইয়ের থেকে বেস্ট আর কেউ হতে পারে না।
ওনার রাগ জেদ থাকলেও ভাই তার হীরের টুকরো। এমন একটা ছেলেকে না করার মতো কোনো বাহানা নেই সাদাপের। বোন তার নিজের বাড়িতেই থাকবে, এটা তো তার জন্য খুশির। একমাত্র বোনকে কাজছাড়া করতে হবে না, সামনে সামনে থাকবে, কখনো কষ্ট দিলে সেটাও সে দেখে নেবে, বড় ভাই বলে তা ছেড়ে দিবে না। বাকিটা তার পরিবার আর ভূমির হাতে। দু ভাই আরও বেশ কিছু সময় গল্প করলো। অফিসের সকলের সাথে পরিচিত হয়ে নিল আজ আসার সুবাদে। রাত 11টা চুইচুই, এখনও ফেরেনি দুই ভার। টেবিলে গোল হয়ে বসে খাচ্ছে সকলে। আড্ডু না থাকায় ভূমিও নেমে এসেছে খেতে। যদিও খাবারটা আজ প্রতিদিনের মতো স্বাদ লাগছে না। প্রতিদিন আড্ডুকে আর চোখে দেখতে দেখতে খাওয়ায় যে আনন্দ, তার তৃপ্তি উপভোগ করত তা নেই। বারবার তাকাচ্ছে বাহিরের দিকে, আসছে কিনা দেখার জন্য। আড্ডুর বাইকের আওয়াজ শুনলেই চলে যাবে, লুকিয়ে লুকিয়ে দেখবে। খাবারের মাঝে আজ মনতা ভাঙলেন মিস্টার আফজাল নিজে। প্লেটের দিক থেকে নজর তুলে তাকালেন স্ত্রীর দিকে, ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, আদ্র কোথায় গিয়েছে? এখন আসছে না? কল দিয়ে জিজ্ঞেস করে দেখো। মিসেস সাবিনা স্বামীর কথায় শান্ত স্বরে জবাব দিলেন, আসছে বলবো, সাদাব সহ একসাথে আসে, 8 ঘন্টা লাগবে আরো। সকল সদস্যরা খেয়ে নিজেদের ঘরে চলে গিয়েছে। সোফায় টিভি ছেড়ে বসে আছে ভূমি আর প্রিয়া। ভূমি নিজের ঘরে চলে যেতে চাইলেও দু বোন জোর করে বসিয়ে রেখেছে। সোফার ডাইনিং টেবিলটা দূরত্ব বেশি নাই, যার দারুণ সেখানে বসে তিন কিন্নির বলা কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে ভূমি আড্ডিরা। প্রসঙ্গ ছিল সেটাই জানিয়ে তিনজন তখন আলোচনা করছিল। মিসেস সাবিনা ভয়াতুর উত্তেজিত কণ্ঠে সাবরিনাকে বলে, ছোট, আমার তো তোর বড় ভাইজান রে কথাটা বলতে কেমন লাগছে। নিজের ছেলের পছন্দের কথা তার বাপের সামনে বলবো কেমন শোনায়। বলছি কি, তুই বরং এখন গিয়ে তোফায়েল ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বল, সেটা তার ভাইয়ের সাথে না হয় শেয়ার করবে। মায়াদের কথা শুনে অবাক হয়ে তিনজনে একসাথে ফিরে তাকায়। কতটুকু ঠিক সম্পূর্ণ না জানায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভূমি কৌতূহল নিয়ে জানতে চাইল, মনিক কিসের কথা বলছো তোমরা? মিসেস সাবিনা হাসলেন, ধীর কণ্ঠে বললেন, আদ্র আর মাইশার বিয়ের কথা। আমাদের কি মনে হয় জানিস, ওরা দুজন দুজনকে পছন্দ করে, সেজন্য ভাবছি তোর মামা আর মামিকে জানাবো কথাটা। যদি তেমন হয় বিয়েটা সেরে নিব যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, মেয়েটা এলো এতদিন তোদের সাথেই তো থাকছে, কিছু কি জানায়নি তোদের এসব বিষয়ে? ভূমির মাথার ওপর যেন এক প্রকার বাজ ভেঙে পড়ল। রোবট বনে বসে আছে, হেলদোল নেই মেয়েটার। পরপর ধাক্কা দিয়েই যাচ্ছে বাড়ির মানুষগুলো। এরা কি তার শত্রু? আজ থেকে হয়তো এই বাড়ির প্রতিটি মানুষই শত্রু উপাধিটা দিলে মন্দ হবে না। যে বিষয়টা নিয়ে এতটা আতঙ্ক ভয় কাজ করছে, কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে। যা হোক, সময় যেতে মনকে বুঝ দিয়ে কিছুটা শান্ত হতে না হতে পুনরায় পুরনো ক্ষতে এভাবে লবণ মাখিয়ে দিচ্ছে। ভূমির হৃৎপিণ্ড চলাচল সাময়িক সময়ের জন্য থমকে গিয়েছে। এবার বুঝি সত্যি সত্যি হারিয়ে ফেললো তবে তার আড্ডু ভাইয়াকে। যেখানে পরিবার থেকে এত মাতামাতি, মাইশা আপু আড্ডু ভাইয়াকে পছন্দ করে, আর আড্ডু ভাইয়ের দিক থেকেও কোনো না করার মতো কিছু নেই, তিনি মাইশা আপুকে অপছন্দ করেন বলে ভূমি আর ভাবতে পারল না। কিশোরী মন সদ্য ভালোবাসাটা হারাবার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে মানসিকভাবে। বুকের ধপধপ লাফানো বাড়তে বাড়তে হুট করে তা কমে আসতে লাগলো। মাথাটা ঝিম ধরে চোখ ঝাপসা হয়ে এলো। ওখানে ধপ করে ডলে পড়ল আড্ডির গায়ে। হিকচিকিয়ে গেল উপস্থিত সকলে। প্রিয়া আড্রি ব্যস্ত হয়ে ডাকাটাকি শুরু করেছে ভূমিকে। মায়েরা দৌড়ে এসে মেয়েকে ধরে তুলে সোফায় শুয়ে দিয়েছে। ভূমির নরম গলাটায় আলতো হাতে চাপড় দিয়ে ডাকছে সকলে। চিল্লাচিল্লির আওয়াজে ঘর থেকে বেরিয়ে এসেছে বাকিরাও। মুহূর্তের শোরগোল শুরু হয়ে গিয়েছে ড্রয়িং রুম জুড়ে। মিসেস সাবরিনা রীতিমতো নিজের কান্নার নিয়ন্ত্রণ হারিয়েছেন। কখনো তো এমন হয়নি মেয়েটার। কি হলো? এই তো কথা বলছিল, টিভি দেখছিল, তার মাঝে এমন হুট করে পড়ে গেল কেন তা ভেবেই পাচ্ছে না কেউ। ডাক্তার কল করা হয়েছে, আসতে সময় লাগবে তা জানিয়েছে। মিসেস সাবিনা হুটোপুটি করে ফোন লাগায় আড্রের কাছে। 2-3 বার রিং হতে আড্র কল রিসিভ করে। হেলমেটের ফাঁকেই কানে গুজে সরু কণ্ঠে বলে, হ্যাঁ মা বলো। মিসেস সাবিনা কান্না জড়িত কাপা কণ্ঠে কোনো রকম বলে, আদ্র কোথায় তোরা? ভূমি মা হুট করে বেহুশ হয়ে পড়েছে। ছুটে চলা বাইকে সাই সাই করে বাতাসের আওয়াজ ধেয়ে যাচ্ছে সমানভাবে। ঠিকভাবে কতটুকু কানের ভেতর অবধি পৌঁছানোর সুযোগ হচ্ছে না, কিন্তু 2-3টা শব্দ কর্ণকুহর হতে চলন্ত বাইক হুট করে দাঁড় করিয়ে ফেলে। স্লিপ করে পড়তে পড়তে তাল সামলে নেয় নিজের গতির। পুনরায় জানতে চায়, কি বলতে? কি হয়েছে মেয়েটার? ভূমিমা বেহুশ হয়ে পড়েছে হঠাৎ, তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, ডাক্তার কল দিয়েছে, বললো সময় লাগবে। আরো ব্যস্ত হয়ে পড়লো। ধক করে উঠলো যেন ভেতর আত্মা। গলা শুকিয়ে এলো। কোনো রকম ঢোক গিলে জবাব দিল, পানি ছিটাও মুখে, আমি এক্ষুনি আসছি। কল কেটেই সাদাবকে কল দিয়ে জানালো
ফাঁকা রাস্তায় হাই স্পিডে বাইক ছুটিয়ে চলল বাড়ির দিকে। হাজোড়া থরথর কাঁপছে যেন কি হয়েছে তা ভেবে। আজ একটু বেশি অস্থির লাগছে ভূমির জন্য মনটা। 10 মিনিটের রাস্তা 5 মিনিটে পার করে এসে থামে আড্ড বাড়ির সামনে। কোনো রকম বাইক থেকে নেমে ছুটে যায় ভেতরে। এখনো সকালের উপস্থিতি ড্রয়িং রুমে। দৌড়ে এগিয়ে আসে সামনে। ভূমি চোখ বন্ধ করে শুয়েছে। পানি ছিটানো তো চোখ খুলেছে। উপস্থিত বাবা, চাচা, বাড়ির প্রতিটা সদস্যকে উপেক্ষা করে আড্ড কাছে গিয়ে ভূমিকে পাজা কোলে উঠিয়ে নেয়। কাউকে কিছু না বলতে সুযোগ না দিয়ে পরপর সকলের দিকে জল শক্ত করে তাকিয়ে হাঁটা ধরে উপরে। রাগ হচ্ছে সকলের উপর, কেন এতক্ষণ যাবৎ মেয়েটাকে এখানে শুয়ে রেখেছে, ঘরে না নিয়ে। কিন্তু কিচ্ছু বলল না। আড্ডের কাছে সকলে থতমত খেয়ে যায়। হতভম্ব হয়ে তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। মিস্টার আফজাল একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছেন আড্ডের দিক থেকে। মুখে বেশ বিদ্বিষ্ট ভাব তার, কিন্তু কেউ তেমন একটা প্রতিক্রিয়া দেখায় না। মেয়ে অসুস্থ, এই মুহূর্তে সেদিকে খেয়াল দেওয়াটা জরুরি। আড্ড কোলে তুলে নিতেই ভূমি চোখ পিটপিট করে তাকায় সামনের মানুষটার দিকে। মাথাটা এখনো ঝিম ধরে আছে। আপাতত ভালো খারাপ কোনো অনুভূতি প্রকাশ করার মতো শক্তি ভূমি মাথায় ভর করতে পারছে না। কেবল মায়াভরা মিনমিনে চোখে তাকিয়ে আছে। মুহূর্তে আপনা আপনি চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়েছে ফোটার পর ফোটা নোনা জল। আড্ডু তাকালো মেয়েটার শুকনো মুখায়বের দিকে। ওষ্ঠজোড়া কেমন কাঠ হয়ে গিয়েছে কিছু সময়ের মাঝে। ভূমির চোখের কটর বেয়ে গড়িয়ে পড়া বিন্দুকণা আড্ডের মনে সাগরে ঢেউয়ের ন্যায় উত্তাল তুলছে। এই কান্না যে কোনো আওয়াজ নেই, মুখে কোনো আকৃতি নেই, কেবল বেয়ে যাওয়া পানি, নীরব দুঃখ বিলাস, চোখ বেয়ে গড়িয়ে পড়া একরাশ অভিমানের স্তূপ। আড্ডু বুঝতে পারছে ভূমির মনে হয়তো কোনো যন্ত্রণা পোকা খারাপভাবে গ্রাস করেছে, কিন্তু কি সেটা তো জানে না। মেয়েটা জানাতে চাইছে না। ঘরে ঢুকে নরম তুলতুলে বিছানায় ভূমির নিস্তেজ ছোট্ট শরীরটা এলিয়ে দিয়েছে আড্ডু। বাড়ির সকল সদস্য উপস্থিত হয়েছে পেছনে। সাদাপও নিজের সাথে করে ডাক্তার নিয়ে এসেছে। উদ্বিগ্ন চাহনিতে সকলে হুমড়ি খেয়ে তাকিয়েছে সেদিকে। ডাক্তার চেক করেছে ভূমিকে। সাদাপ এগিয়ে এসে উদ্বেগ চিন্তিত বদনে প্রশ্ন করল, কি সমস্যার কারণে এমন হলো? ভূমিকে চেক করে ভাবিন আশ্বস্ত ভঙ্গিতে পেছনে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলে। ডাক্তার নিজের মতো করে দুটো ওষুধ লিখে দিয়ে চলে যায়। সাদাপের বাইকে করে নিয়ে আসায় এত রাতে আর গাড়ি পাবে কিনা তা ভেবে মিস্টার তোফায়েল নিজেদের গাড়ি করে ড্রাইভার দিয়ে পৌঁছে দিয়েছেন ডাক্তারকে। উপস্থিত সকলের মাঝে কৌতূহলে ভরপুর। কেন হঠাৎ এমন হলো, কি নিয়ে এত টেনশন তা জানতেই সবাই এত কৌতূহলী। মিসেস সাবরিনা চিন্তিত। উদ্গ্রীব নয়নে তাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বারবার করে জানতে চাইছে কি হয়েছে, কে নিয়ে এত টেনশন করছে মেয়েটা। ভূমি কোনো উত্তর দিচ্ছে না, কেবল ঢ্যাপ করে তাকিয়েছে। জীবনে প্রথমবারের মতো সেন্সারিয়ে ভূমি এখনও ট্রমায় অবস্থান করছে। পরপর ছোট বড় প্রতিটি মানুষের এমন ঝুঁকে পড়ে প্রশ্ন করা দেখে আড্ডু বেজায় বিরক্ত হয়, সাথে রাগ। কিছুটা শক্ত ভারী গলায় চেঁচিয়ে ওঠে, কি শুরু করলে সবাই? বুঝলাম না। এখন কি জিজ্ঞেস করার সময় চলে যাচ্ছে? এখনই জানতে হবে কেন? মাত্র তো সেন্সে আসলো, সময় দাও অন্তত কিছুটা। আড্ডু চিল্লানোতে সকলে সোজা হয়ে যায়। সকলের মুখ চুপ। আর দ্বিতীয়বার কেউ যেচে এসে ভূমিকে এই বিষয়ে প্রশ্ন করল না। রাত বেড়েছে। সকলে একবার এসে ভূমির মাথায় হাত বুলিয়ে সহানুভূতি দেখিয়ে যে যার মতো করে চলে গিয়েছে নিজেদের ঘরে ঘুমানোর উদ্দেশ্যে। আড্ডুই সকলকে পাঠিয়ে দিয়েছে। সাদাব বাইক ছুটিয়ে 10 মিনিটের মাঝে ডাক্তারের লিখে দেওয়া ওষুধ নিয়ে এসেছে। বোনকে খাইয়ে শুয়ে দিয়েছে। রুমে কেবল মিসেস সাবরিনা, আড্ডু আর সাদাবের উপস্থিতি রয়েছে। আজকে আড্রি আর প্রিয়া একসাথে থাকছে। যেহেতু মেয়েটা অসুস্থ, রাতে কোনো অসুবিধা হলে তারা ছোট মানুষ কিছু বুঝবে না তা ভেবে মিসেস সাবরিনাকে এখানে থাকতে বলেছে। মিসেস সাবরিনা মেয়ের মাথার পাশে বসে তেল লাগিয়ে দিচ্ছেন মাথায়, বিলি কেটে দিচ্ছেন। মায়ের এই আদুরে মাখা আলতো স্পর্শে ভূমি আবেশে চোখ বুজে নিয়েছে। মুহূর্তে রাজ্যের ঘুম এসে ভর করেছে, ক্লান্ত ভারী চক্ষুদায়। আদ্র একপাশে দাঁড়িয়ে নিষ্পলক তাকিয়েছে তার ঘুমন্ত মায়ারানীর দিকে। আজ মেয়েটাকে কতটা প্রশমিত দেখাচ্ছে তা ভেবে এই মনটা ব্যাকুল হয়ে উঠছে। এখনো সমান তালে বুকের মধ্যস্থিত স্পন্দনীল রক্ত সঞ্চালক শারীর যন্ত্রটা তুমুল ঝড়ের গতির ন্যায় কেঁপে কেঁপে উঠছে। বাম হাতটা বক্ষে বেঁধে তার ওপর ডান হাতটা অর্ধ জায়গা দিয়ে হস্ত তালুটা ঠেকিয়ে রেখেছে মুখে। সাদাব ভাইয়ের নজর লক্ষ্য করে এগিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখে। আদ্রের ধ্যান ভেঙে তাকায় সাদাবের দিকে। হাসার চেষ্টা করে, কিন্তু তা তো আর আদ্রের পার্সোনালিটির সাথে যায় না। কিভাবে এমন মুহূর্তে হাসবে? ভাই ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আদ্র সোজা হয়ে দাঁড়ায়, মাথা দুলিয়ে জানান দেয় যাচ্ছে। সাদাবকেও ফ্রেশ হতে বলে এগিয়ে আসে সামনে। ভূমির দিকে আরেকবার তাকায় কাছ থেকে। কিছু সময় চেয়ে চোখ ফিরায় মামনির দিকে। কোমল ধীর স্থির কণ্ঠে বলে, মামুনি তুমিও শুয়ে পড়ো, রাতে কোনো সমস্যা হলে আমাকে ডেকেও কিন্তু খেয়াল রেখো। মেয়ের জন্য অনেক সময় যাবৎ কান্না করায় গলাটা ধরে এসেছে সাবিনার। চোখে মুখে কেমন কান্না, সাব বসে আছে এখনো। ভেঙে আসা কণ্ঠে বলে, ঠিক আছে বাবা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। কিছু তো খাসনি, টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আদ্র অনীহা জড়িত কণ্ঠে বলে, খাবো না মামুনি, ইচ্ছে করছে না এখন আর খেতে।
তুমি এখানে থাকো, কোথাও যাওয়া লাগবে না। যদি হুট করে উঠে যায়, কিছু প্রয়োজন পড়লে মেটার। বেরিয়ে আসে ঘর থেকে। নিজের ঘরে এসে বিছানার উপর থেকে টাওয়ালটা নিয়ে বিধ্বস্ত শরীর টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। রাত 1টায় ঠান্ডা পানিতে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। শরীরটা এলিয়ে দেয় বিছানায়, কিন্তু চোখে ঘুম ধরে না। অনেক রাত অবধি জেগে থেকে চোখ জোড়া নিবদ্ধ ছিল উপরে সিলিংটার দিকে। হঠাৎ দরজায় নক পড়তে চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। সাদাব বাহিরে দাঁড়িয়ে থেকে হাসি মুখে বলে, ভাইয়া আসবো? আদ্র উঠে পা জোড়া ভাঁজ করে গোল হয়ে বসে বিছানায় হাস্যকণ্ঠে বলে, ভেতরে আয়। সাদাব সোজা পায়ে হেঁটে এসে বসে ভাইয়ের পাশে সুস্থির ভঙ্গিতে বলে, বোনের ঘর থেকে বের হতে গিয়ে দেখলাম তোমার ঘরের লাইটটি এখনো জ্বলছে, তাই দেখতে এলাম। ঘুমাওনি যে এখনো? আদ্র হেলে দুলে একটি বালিশ উঠিয়ে পেছনে রেখে হেলান দিয়ে বসতে বসতে স্বাভাবিকভাবেই বলে, ঘুম আসছিল না, এই জন্য। তুই জেগে আছিস কেন? সাদাবেরও একই উত্তর, ঘুম আসছিল না জন্য বোনের ঘরে দেখতে এলো। আদ্র ভাইয়ের দিকে না তাকিয়েই ভাবুক উৎসুক দৃষ্টিভঙ্গি ধারণ করে বলে, তোর বোনের কি এত টেনশন যার জন্য হুট করে সেন্সলেস হয়ে পড়েছে? আজ 2 দিন ধরে দেখছি কেমন একটা বিহেভ করছে। সমস্যাটা কি? জিজ্ঞেস করলে কিছু বলছে না, উল্টো ইগনোর করতে চাইছে। সাদাব নিজের ও এই বিষয়ে কিছু জানা নেই। সে তো প্রায় অর্ধেক সময় বাড়ির বাহিরে থাকে। অজানা ভঙ্গিতে মাথা নেড়ে বলে, কে জানে, সেটা বোন সকালে উঠলেই জানা যাবে। হয়তো পরীক্ষা নিয়ে চিন্তিত তোমার ভয়ে। কথাটা আদ্রর মনের সঠিক জায়গা করে নিতে পারেনি। পরীক্ষার জন্য যে মেয়েটা এমন করবে না তা আদ্র ভালোই জানে, কিন্তু ঘটনা তার অজানা মেয়েটাকে যে জিজ্ঞেস করবে সে সুযোগও পাচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। তাও রয়েছে শপ্ত স্বরে ভাইকে আশ্বস্ত করতে চায়, জানিয়ে মাথা দুলিয়ে বলে, হবে হয়তো। আচ্ছা যা, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। ভাইয়ের কথায় সাদাব ঠিক আছে বলে বেরিয়ে যায়। প্রায় শেষ রাতের দিকে আদ্র চোখ জোড়া লেগে আসে। সকালের আলো ফুটতে যথারীতি তা ছুটে যায়। আজ 3-4 দিন জগিংয়ে যাওয়া হয়নি, আজও আর গেল না। উঠে ফ্রেশ হয়ে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসে। দুপা এগিয়ে দাঁড়ায় ভূমির ঘরের সামনে। দরজাটা মোটামুটি ফাঁক করে খুলে রাখা, হয়তো মামনি আজান পড়তে নিজের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন, তার জন্যই এমন। আদ্র কিছুটা এগিয়ে চোখ রাখে ভেতরে। বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘরে ঘুমাচ্ছে ভূমি। আদ্রের চেহারায় এক তৃপ্ত হাসি ফুটে উঠল মেয়েটার ঘুমের এমন স্টাইল দেখে। ভেতরে যাওয়ার একটা ইচ্ছা মনে জাগলেও গেল না। দূর থেকে কিছু সময় তাকিয়ে ফিরে গেল নিজের ঘরের দিকে। ঘড়িতে সকাল 9টার কাটা চুই চুই। 2 করতে চলে গিয়েছে অফিস। ড্রয়িং রুমে সোফায় বসে আছে মিসেস তাহমিনা। বিস্তর রুমটায় আর কারো উপস্থিতি এই মুহূর্তে দেখা মিলছে না। শান্ত পরিবেশ চারদিকে। 2-4 রান্নাঘরে ছেলে মেয়েদের জন্য নাস্তা তৈরির কাজে ব্যস্ত। স্বামীদের খাইয়ে এক ধাপ শেষ করে এখন দ্বিতীয় ধাপ। সকলের ডিমান্ড পূরণ করে প্রতিদিন 2 বার নাস্তা তৈরি করা লাগে। কেউ পরোটা খাবে তো কেউ রুটি, আবার কেউ নুডলস। এসব টুকিটাকি কাজের মাঝেই 2-4 পুরো সকালটা রান্নাঘরেই কেটে যায়। 2-4 টুকটাক কথা বলতে বলতে কাজ করছে। পরোটা ভাজা শেষ। 2 হাত ভর্তি করে পরোটার ট্রেটা নিয়ে রান্নাঘর থেকে ধীর পায়ে এগিয়ে আসছেন মিসেস সাবিনা। সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখে গায়ে জড়ানো কলেজের ইউনিফর্ম, সাদা স্কার্ফ, সাথে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর গতিতে অন্যমনা হয়ে নেমে আসছে ভূমি। সাবিনা হাতা থেকে ট্রে টেবিলে রেখে ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে যায় সামনে। মণিকে এগিয়ে আসতে দেখে ভূমির পদক্ষেপ সন্তপর্ণে থেমে যায়, তবে তাকায়নি একবারের জন্য। নজর তার ফ্লোরের দিকে। এই মণিটা তার ভীষণ প্রিয় হলেও এই মুহূর্তে একটুও ভালো লাগছে না। ওনার মুখের দিকে তাকালেই যেন চোখ ভরে আসবে, তার জন্য এভাবে চোখ নামিয়ে রেখেছে মেয়েটা। সাবিনা মেয়ের কাঁধে হাত রেখে বিস্মিত উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, এই ভূমি, কোথায় যাচ্ছিস তুই এত সকালে? নিজের ভাবির কণ্ঠ পেয়ে তাহমিনা এক হাতে চশমাটা খুলে অপর হাতে থাকা বইয়ের ভাঁজে 2 আঙুল ঠেকিয়ে তাকায় সেদিকে। মনির করা প্রশ্নে ভূমি ছোট করে উত্তর দেয়, কলেজ। সাবিনা ভূমির কলেজ যাওয়ার কথা শুনে বিস্ময় নিয়ে তাকায়। হতবিহ্বল হয়ে ভুরুকুচকে প্রশ্ন করে, কি বলছিস? কলেজে যাবি? এই অসুস্থ শরীর নিয়ে কে বলেছে তোকে কলেজে যেতে? কই, আদ্র তো আমাকে বলেনি কলেজে যাবি তোরা। আদ্র না নিষেধ করলো শুনলাম। ভূমি না তাকিয়ে স্ফুট কণ্ঠে জবাব দেয়, কেউ বলেনি যেতে, আমি নিজে থেকেই যাচ্ছি, আমার কাজ আছে কিছু, এজন্য। মনি আর কিছু বলবে তার আগে ভূমি আগ বাড়িয়ে বলে, আমি যাচ্ছি মনি। এ বলে হাঁটা ধরে। মিসেস সাবিনা বুড়ো গুটিয়ে তাকিয়ে আছে। মেয়েকে যেতে দেখে হাঁক ছাড়ে। কিরে, নাস্তা তো করে যাবি নাকি? শুকনো মুখে যাস না। মনির কথায় ভূমি দাঁড়ায়। পাশের টেবিলে রাখা ট্রে থেকে একটা পরোটা টেনে নিয়ে পুনরায় হাঁটা ধরে। বড় চায়ের আওয়াজ পেয়ে সাবরিনা রান্নাঘর থেকে মাথা বের করতে নিচের মেয়েকে কলেজের ড্রেসে দেখে হতবাক হয়। কোথায় যাচ্ছে জানতে বেরিয়ে আসতে নিয়ে কিছু খেয়াল করে পুনরায় ঢুকে চুলার আঁচটা কমিয়ে ফুটোপুটি করে বেরিয়ে আসে।
ততক্ষণে ভূমি বেরিয়ে যায় সদর দরজা ভেদ করে। রাস্তার পাশ ধরে হাঁটছে ভূমি, গাড়ি নেয়নি। এত তাড়াতাড়ি ড্রাইভার আঙ্কেল আসে না, 9টার পরেই আসে, তাই হেঁটে চলেছে। সকাল হলেও রোদের উত্তাপটা বেশ তীব্র, গা জ্বালানো রোদ উঠেছে। সহজভাবে চোখ মেলে হেঁটে চলাও দেয়, তাতে কোনো হেলদোল নেই মেয়েটার। হেঁটে চলেছে আনমনে, মুহূর্তে ঘেমে উঠেছে সমস্ত শরীর মুখ। সাদা রং ইউনিফর্মটা ভিজে পিঠের সাথে অর্ধ লেপটে গিয়েছে। রাতে কথাটা শোনার পর এমন ঘটনা ঘটায় এসব নিয়ে চিন্তা করার সুযোগ হয়নি, কিন্তু সকালে ঘুম ভেঙে মস্তিষ্ক সজাগ হতে বিষয়টা পুনরায় মাথায় চেপে বসেছে। বারবার শুধু একটা কথা মাথায় এসে হানা দিচ্ছে, আদ্র ভাইয়ের সাথে মাইশাপুর বিয়ে হবে। সে কিভাবে মেনে নেবে? তার চোখের সামনে যদি আদ্র ভাইয়ের বিয়ে হয়ে যায়, সে তো দম বন্ধ হয়ে মরে যাবে। কখনো সহ্য করতে পারবে না আদ্রকে অন্য কারোর সাথে। মুখ ভারী হয়ে এলো, ক্রমশ কান্নার দলা এসে চোখে ভর করলো। রাগে অভিমানে টুপটুপ করে পানি পড়তে লাগলো চোখ পেয়ে। এতটা কষ্ট কখনো লাগেনি যে। নিজের মনের প্রতি এক অব্যক্ত যুদ্ধ চালালো, অভিযান চালালো। কেন আদ্রের প্রতি নিজেকে দুর্বল করতে গেল? আগেই তো বোঝা উচিত ছিল ওদের বিষয়। শত শত কল্পনা মনে এসে ঝাঁক দিয়ে বসলো। ভবিষ্যতের কিছু বাজে বিদঘুটে দৃশ্য চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠল, যাতে সাফ সাফ দেখা মিলছে আদ্র আর মাইশার সংসার। ভূমি খিচে চোখ বন্ধ করে নিল। সে ভাবতে আর চাইছে না এসব, ভাবতে চাইছে না আদ্রকে, যে তার না তাকে নিয়ে ভাবাও একটা অন্যায়ের খাতায় পড়ে। হাঁটছে, কাঁদছে, মুখে কত কি বিড়বিড় করছে। আদ্র ভাইয়া, কেন ফিরে এসেছেন আপনি? আমার মনের প্রথম জাগা অনুভূতিগুলো এভাবে নিশ্চিহ্ন না করে দিলেও পারতেন। আপনার আসার আগ অবধি আপনাকে নিয়ে মনের মাঝে ভাবনার কোনো জায়গাই তো ছিল না, কিন্তু এসে এই কিছু দিনে এতটা মায়ায় ফেলেছেন। আমার শরীর মন সমস্তটা জুড়ে আপনার অস্তিত্ব বিরাজ করছে। কিভাবে নিজেকে বোঝাবো? ভূমি বেশ কিছুটা হেঁটে ক্লান্ত হয়ে দাঁড়ায়। পা দুটো ব্যথা করছে। আজ বেশ সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। প্রতিদিনের থেকে বেশি সময় ধরে হাঁটলেও কোনো মালুম হতো না। অভিমানী গলায় নিচের দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলে, আজ তোরাও আমার সঙ্গ ছেড়ে দে। সবাই তো আমার সাথে শত্রুতা করছে, নিজের মনই নিজের সাথে এমন অন্যায় করেছে। তোরা আর বাদ পড়বি কেন? সামান্য পথ হাঁটতে না হাঁটতেই নিজেদের রূপ দেখিয়ে দিলি। নাক টেনে কথাগুলো বলে চোখ মুছে নেয়। ডানে বামে তাকিয়ে দেখতে লাগে গাড়ি পায় কিনা। বাম পাশ থেকে ধেয়ে আসা একটা রিক্সা দেখে হাত নাড়তেই থামে, ভূমি উঠে বসে। অজানা কোনো ঠিকানায় পাড়ি দিচ্ছে। কোথায় যাচ্ছে জানা নেই। রিক্সা চালককে বলেছে এখান থেকে 30 মিনিটের পথ এগিয়ে নিয়ে যেতে। রাস্তাটা সোজা কলেজ গেট পার করেই যাওয়া লাগে। এদিকে যথাসময়ে আদ্র রেডি হয়ে নিচে নেমে আসে। টেবিলে বসে আছে বাকি ছোট সদস্যরা। আদ্র নেমে একবার চোখ ঘুরিয়ে তাকায় সবার দিকে। একটা চেয়ার টেনে বসতে বসতে পাশে দাঁড়িয়ে থাকা মামনিকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, মামুনি, মেয়েটা উঠেছে? কিছু খেয়েছে? সাবরিনা অতিষ্ঠ ভঙ্গিতে কণ্ঠ খাত নামিয়ে বলে, কিভাবে খাবি? সে কি বাড়ি আছে নাকি? মামনির একটুকু কথা শুনে আদ্র বসতে নিয়েও বসে না, পুনরায় দাঁড়িয়ে যায়। অবাক হয়ে ভুরু কুচকায়, হতভম্ব হয়ে জানতে চায়, বাড়ি নেই মানে? কোথায় গিয়েছে? সাবিনা পাশ থেকে বলে, জিজ্ঞেস করায় ঠিকভাবে কিছু বলছে না। কলেজে যাবে বললো শুধু। আমি বললাম আদ্র তো বলেনি যাবে, বলল ওর নাকি কি কাজ আছে, সেজন্য যেতে হবে। কিছু বলার সুযোগ না দিয়েই নাস্তা না করে চলে গেছে। আদ্রের তুমুল রাগ হচ্ছে এবার ভূমির ওপর। হুট করে এমন খামখেয়ালি ভাব কেন এলো মেয়েটার মাঝে, তা ভেবেই পাচ্ছে না। যে মেয়ে কলেজ না যাওয়ার জন্য প্রতিদিন কত শত বাহানা দেখাতো, সে নাকি একা একা কলেজে গিয়েছে, তাও আবার এত সকালে। কলেজ শুরু 10টার পর, আর সে তো নিষেধ করেছিল কলেজ যেতে, তাও উপেক্ষা করে গিয়েছে। কি এত কাজ মেয়েটার? রাগে ললাটের পার্শ্বদেশ ফুটে উঠেছে। আদ্র আর খেলো না সেখান থেকে ঘুরে সোফায় রাখা ব্যাগটা উঠিয়ে মায়ের দিকে তাকিয়ে আসছি বলে চলে যেতে নেয়। সাবিনা উদ্বিগ্ন হয়ে পেছনে ছুটে, বাবা নাস্তা করে যাবি না? চলে যাচ্ছিস কেন? আদ্র হাঁটতে হাঁটতে উত্তর দেয়, ইচ্ছে করছে না, খাবো না। রাতেও কিছু খেলি না, এভাবে গেলে তো শরীর খারাপ হবে। কিছু অন্তত খেয়ে যা। আদ্র জবাব দিল না, চলে গেল বড় পা ফেলে। বাইক ছুটিয়ে পেরিয়ে গেল মেইন গেট। 2 মা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রের যাওয়া দিকে। মিসেস সাবিনা বিচলিত কণ্ঠে বলে, কি হলো? 2 ভাই বোনের আজ কি শুরু করলো এরা, কে জানে। একটা বড় পুকুর, তার পাশে অনেক গাছপালায় ঘেরা, ছোট ছোট বেঞ্চ পাতানো, নিরলস হাওয়া বইছে। রোদের কোনো প্রকোপ নেই এমন জায়গায় এসে দাঁড়ালো রিক্সা। ভূমি নেমে ড্রেসের পকেট থেকে হাতে খুঁজতে লাগলো ভাড়া দেওয়ার টাকা, কিন্তু তড়িঘড়ি করে অন্যমনস্ক হয়ে বেরিয়ে আসে কোনো টাকা পয়সাই তো নেওয়া হয়নি। ব্যাগে যা ছিল কলেজে আর যাবে না সে ভেবে সেগুলো নিজের জমানো জায়গায় রেখে দিয়েছে। বেশ খোঁজাখুঁজি করে কিছু পেল না। হতাশ হয়ে পকেট থেকে হাত বের করে ক্রন্দিত নয়নে তাকালো সামনের মাঝবয়সী গাঢ় কালো রাঙা চিপচিপে দেহের অধিকারী লোকটার দিকে। ভেঙে আসা গলায় জানালো,
মামা আমার কাছে টাকা নেই। ভূমির কথা শুনে চেতে গেল রিক্সা চালক। তপ্ত ঝাঁঝালো কণ্ঠে ধমকে বলল, টাকা না নিয়ে উঠলে কেন? সকাল সকাল প্রথম যাত্রাই এমন অলক্ষণে করে দিয়ে? আমার ভাড়া না নিয়ে আমি যাব না, টাকা দাও বাপু। ভূমি অসহায়ের মতো তাকিয়ে আছে। কিভাবে দিবে? তার কাছে তো একটা পয়সাও নেই। রিক্সা ওঠার সময়ও মনে ছিল না বিষয়টা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে উঠে পড়েছিল, না ভেবেই উঠে পড়েছে। বিপজ্জনক কাজ ছাড়াই হচ্ছে না মেয়েটার, বেশ কান্না পাচ্ছে। এই রিক্সা চালক মামার কাছেও তাকে সামান্য ভাড়ার জন্য কথা শুনতে হচ্ছে। মুহূর্তে চোখ ভেঙে কান্না চলে এসেছে। ঠোঁট ফুলিয়ে কাচ্ছে আর এদিক সেদিক তাকাচ্ছে পরিচিত কাউকে দেখে কিনা। লোকটা তো যেতেই দিচ্ছে না 30 টাকার জন্য। লোকটা বিটুপের স্বরে বলল, দেখো মেয়ে, তোমাদের এসব কান্না দেখলে আমাদের পেটে ভাত জুটবে না। এই টাকাটাও গরিবের অমূল্য সম্পদ। আমার ভাড়া মিটাই দাও, না হয় আমি যাচ্ছি না, আর না তোমারে যাইতে দিচ্ছি। ভূমি আকুত স্বরে ধরা গলায় বলে, মামা প্লিজ আজকের জন্য একটু ক্ষমা করে দিন ভাড়াটা, অন্য কোনো একদিন দেখা হলে মিটিয়ে দিব। বিশ্বাস করুন আমার কাছে কোনো টাকা নেই এই মুহূর্তে। ভূমির কথায় লোকটা পুনরায় তেতে উঠে কিছু বলবে, এর মাঝে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে পেছন থেকে ভারী জিজ্ঞাসু তার কণ্ঠ। কি সমস্যা? কি হয়েছে এখানে? ভূমি চোখ তুলে পেছনে তাকায়। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। চোখে মুখে ভয় নিয়ে তাকায়। দুপা পিছিয়ে আসে। ছেলেটা সামনে এসে বলে, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু করেছে এই বেটা তোমার সাথে? ভূমি চোখ মুছে মাথা নাড়ালো। কথা বলতে নিলে তা গলায় আটকে আসছে। গলাটা পরিষ্কার করে জমে থাকা কান্না নিল গিলে। উৎকণ্ঠে জানালো, আমার কাছে কোনো টাকা নেই ভাড়া দেওয়ার জন্য। ওনাকে বলেও সেটা বোঝাতে পারছি না কোথায় থেকে দিব। উনি তো ছাড়ছেন না, এখানে দাঁড় করিয়ে রেখেছেন। আচ্ছা আমি দিচ্ছি। এত ছোট বিষয়ে কেউ কান্না করে? পাগলি। ভূমির কথায় ছেলেটা হেসে ওঠে। পকেট থেকে ওয়ালেট বের করতে করতে বলে। ভূমির নজর ছোট হয়, ভয় পেলেও সাথে একটা অবাক হয়। সেদিন বিয়েতে আডের হাতে এমন মার খেয়েও ভূমির সাথে এত সুন্দর করে কথা বলছে কেন? আবার সাহায্য করছে, বাজে কোনো মতলব নেই তো। অন্যদিকে ঝড়ের গতিতে আডের বাইক এসে থাকে কলেজের সামনে। পার্কিং জোনে বাইকটা রেখে হাতে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে হুড়মুড়িয়ে। আডের এতটা দুরন্ত ভাব আগে কখনো দেখেনি স্টুডেন্টসরা। সে বেশ শান্ত ভঙ্গিতে হাঁটাচলা করে, নজর সবসময় নিচের দিকে রেখে সোজা গিয়ে অফিসে প্রবেশ করে। কিন্তু আজ আডের নজর চারিদিকে ঘুরছে। সামনে কি পিছনে বারবার তাকাচ্ছে ভূমির খোঁজে, কিন্তু সারা কলেজ জুড়ে ভূমির কোনো ছায়াও দেখা মিলছে না। আড্ডু থেমে দাঁড়ালো হয়রান হয়ে। ফুসফুস করে ভারী নিঃশ্বাস ফেলছে। রাগে চোখ মুখ কঠিন হয়ে আছে। বাম হাতে চুল খামছে। আরো একবার দেখলো চারদিক। পরপর পকেট হাতড়ে ফোনটা নিয়ে ডায়াল করলো সাদাবের নাম্বারে। 3-4 বার রিং হতেই সাদাব কল রিসিভ করে। ওপাশ থেকে কিছু বলার আগে আড্ডু কণ্ঠে জানায়, তোর বোন কলেজ আসেনি। কলেজের নাম করে কোথায় গিয়েছে? সাদাব ভাইয়ের কথা শুনে অবাক হয়ে যায়। মুখে তুলতে নেওয়া খাবার পুনরায় প্লেটে রেখে দাঁড়িয়ে যায়। কিছুটা বিস্মিত হয়ে বলে, কি কি বলছো? কলেজে না গেলে কোথায় যাবে? তুমি দেখেছো ঠিকভাবে? আড্ডু ঝাঁঝালো তপ্ত স্বরে বলে, দেখেছি, কোথাও নেই। দারোয়ানকে জিজ্ঞেস করেছি, বলল মেয়েটাকে দেখেনি ঢুকতে। 30 মিনিটের পথ, বেশি হলে 40 কিংবা 45 মিনিট লাগার কথা। সেখানে 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তার কোনো খবর নেই। সাদাব নিজেও ভাবনায় পড়ে কোথায় যেতে পারে বোন। কখনো তো এভাবে একা কলেজে যায়নি। আজ গেল, তাও আবার গাড়ি ছাড়া। এখনো পৌঁছালো না, কোনো বিপদ হয়নি তো? তা ভেবেই অস্থির হচ্ছে। ভাইকে শান্ত হতে সাদাব বলে, ভাইয়া আমি দেখছি, লোক পাঠাচ্ছি, তুমি টেনশন করো না। আশেপাশে দেখো, হয়তো আছে কোথাও। আমিও বের হচ্ছি। ফাঁকা জায়গা, আশেপাশে কারো উপস্থিতি নেই। হুটহাট 2-1জনকে দেখা যাচ্ছে হেঁটে যেতে, কিন্তু মুহূর্তে তারা কোথাও গায়েব। ভূমির মান অভিমান চাপা পড়েছে ভয়ের চোটে। গলা শুকিয়ে কাঠ হয়ে উঠছে। এই মুহূর্তে একটু পানির খুব প্রয়োজন বোধ করেছে মনটা। বারবার ঢোক গিলছে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে কেমন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে হাসছে। তখন ভাড়া মিটিয়ে রিক্সা চালক চলে যেতে ভূমি ছেলেটাকে ধন্যবাদ বলে উল্টা দিকে ঘুরে হাঁটা দেয়। যদিও বসার কথা ছিল এই জায়গাটায়, কিন্তু ছেলেটাকে এখানে দেখতে পেয়ে আর বসার ইচ্ছে হলো না। মনে একঝাঁক ভয় এসে দলা পাকিয়ে বসলো। কারণ যে ছেলে ভরা বিয়ে বাড়িতে অসভ্যতা করতে পারে, সে এমন নির্জন জায়গায় একা পেয়ে কি ভূমিকে ছেড়ে দিবে? কাপা কাপা পা জোড়া কিছুটা জোর করে টেনে সামনে নিতে চাইছে, কিন্তু ভূমি বেশি দূর যেতে পারে না। পথ আটকে ধরে ভূমির। ছেলেটা সামনে এসে দাঁড়াতে ভূমি হিকচিকিয়ে পিছনে সরে আসে। চোয়ালের সমস্ত কপাটে খুলে হাসছে ছেলেটা। হাস্যকণ্ঠে জিজ্ঞেস করে, আরে আরে চলে যাচ্ছ কেন? তুমি তো দেখছি ভয় পাচ্ছ। কেন ভয় পাচ্ছ বলো তো? ভূমি বিজয় বিরক্ত হয়। মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে এলো। ভয়ের সাথে সাথে একরাশ বিদ্বিষ্টতা ভর করলো মনে। কিন্তু এই মুহূর্তে কোনো দুর্বলতা দেখানো অনেক বড় ভুল পদক্ষেপ হতে পারে। ভূমি নিজেকে শক্ত রাখলো। কণ্ঠ স্বাভাবিক রেখে হাসার চেষ্টা করে বলল, না ভাইয়া, ভয় পাচ্ছি না। আমার একটু কাজ ছিল, সেজন্য এসেছি এখানে।
ছেলেটা হাসির তোর আরেকটু জোরালো করলো, কিছুটা হেলে দুলে দাঁড়ালো, মাথার চুলগুলো নাড়তে নাড়তে বলল, ভালো তো কাজে এসে চলে যাচ্ছ কেন? এই জায়গাটা কিন্তু আমাদের, আশেপাশে দেখছো সব আমার বাবার। চলো তোমাকে ঘুরিয়ে দেখাই। ভূমি নিজের উপর শখানেক গালি ছুড়ে দিল। নিজের হাতে ধরে বাঘের খাঁচায় প্রবেশ করে ফেলেছে। আবেগের বশে তা ভেবেই রাগ হচ্ছে, কিন্তু কোনো রাগ দেখানো যাবে না। বাঘকে রাগিয়ে দিলে সে হামলা করবে, এটা স্বাভাবিক। তার চেয়ে নীরব থেকে কোমল আচরণ করা শ্রেয়। ছেলেটার সাথে এখন বাজেভাবে কিছু বলতে গিয়ে দেখা গেল ওই দিনের ঘটনা সহ কেন্দ্র করে ভূমির উপর কোনো খারাপ আচরণ করলো। ভুলভাল কিছু করে ফেললে কেউ তো নেই আশেপাশে যে চিৎকার করবে বা সাহায্য চাইবে। সে এমন বিভৎস অকালে মৃত্যু চায় না। ভূমি হাসার চেষ্টা করলো। যেহেতু ছেলেটা সেদিনের বিষয়ে কিছু বলছে না আর কোনো খারাপ আচরণ করছে না, তাই নিজের ঠোঁটে আলতো হাসির রেখা টেনে নাকচ করে বলল, ভাইয়া আসলে আমার দেরি হয়ে যাবে, আমি বরং আসি, অন্য কোনো দিন ঘুরবো কেমন? না না, তা বললে হয় না। অন্য কোনো দিন যদি না দেখা হয় তখন? বলা তো যায় না মানুষের কখন কি হয়ে যায়। আসোই না, বেশি সময় না, কিছু সময় বসো, ভালো লাগবে। এসো এসো। ছেলেটা এক প্রকার জোর করে ভূমিকে নিয়ে গেল পুকুর পাড়ে। হাতে ইশারা করে দেখিয়ে দিল একটি বেঞ্চ। ভূমির ভিতর আত্মা কাঁপছে ভীষণ মাত্রায়। মুখ ঘেমে একাকার হয়েছে, সাথে মুখ লাল হয়ে উঠেছে। কাপা কাপা পায়ে এগিয়ে বসলো দেখিয়ে দেওয়া বেঞ্চটায়। কাঁধে থাকা ব্যাগটা সামনে পায়ের উপর রেখে তা দুহাতে বক্ষে ভেজিয়ে শক্ত হাতে খামছে ধরে রেখেছে। ঠোঁট জোড়া ধুরধুর করে কেঁপে কেঁপে উঠছে। বুকের উপর হাতুড়ে পেটা চালাচ্ছে ভয় পোকারা। আশেপাশে তাকাচ্ছে, কারো উপস্থিতি যদি চোখে পড়ে তাহলে দৌড়ে চলে যাবে। কিন্তু কোনো কাকপক্ষীও নেই এতটা শান্ত জায়গা। নিজের মনের শান্তি খুঁজতে গিয়ে না জানে কোন শাস্তির সম্মুখে নাচ হতে চলেছে। ছেলেটা হঠাৎ পকেট থেকে ফোন বের করে বাঁকা হাসলো। ভূমি ভুরু কুচকে তাকালো ছেলেটার হাসির রহস্য খুঁজতে, কিন্তু তাতে মেয়েটার ধরাছোঁয়ার বাইরে। এমন বকাটে ছেলের কত রূপ থাকে কেউ বলতে পারে না। ছেলেটা কারো নাম্বারে ডায়াল করে ফোন দিল কাউকে। রিসিভ হতেই অন্যদিকে ফিরে সামনে এগিয়ে গেল। কি কথা বলছে তা ভূমির কান অবধি ঠিক পৌঁছালো না। অন্যদিকে সাদাব ভাইয়ের কল কেটেই ফোন করে নিজের ছেলেপেলেদের লাগিয়েছে আশেপাশে খোঁজ করতে। নিজে খাবার খেতে নিয়েও তার মুখে তুলল না। হুড়মুড়িয়ে বেরিয়ে গেল হাতটা ধুয়ে। মিসেস সাবিনা কেবল আহম্মকের ন্যায় চেয়েছিলেন। আজকে পরপর 3 ছেলে মেয়ের কাজে কি হয়েছে ঘটনা কিছুই তাদের বোধগম্য হচ্ছে না। এজন্য আজ না খাওয়ার প্রতিযোগিতা লেগেছে। অতিষ্ঠ হলেন দুজনে। বকতে বকতে চলে গেলেন খাবার নিয়ে। আদ্র কলেজের আশপাশ খুঁজলো, কোথাও না পেয়ে পুনরায় কলেজে ফিরে এসেছে। যদি এর মাঝে উপস্থিত হয়ে থাকে, কিন্তু না, ভূমির এখনো কোনো খোঁজ নেই। ঘেমে নিয়ে একাকার আদ্রের সমস্ত শরীর। ললাটের পাশ বেয়ে গড়গড় করে গড়িয়ে পড়ছে সূক্ষ্ম চিকন রেখায় ঘাম। গেটের সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে থাকে দুহাটুতে ভর দিয়ে। অর্ধ ঝুঁকে দাঁড়ায় কিছু সময়। চোখে থাকা শ্বেতবাড়ির রেখা গেল বৃদ্ধাঙ্গুল দিয়ে, তা সন্তর্পণে টেনে ছুঁড়ে ফেলে নিচে। রাগ, চিন্তা, অস্থিরতা সব একসাথে হচ্ছে মেয়েটার জন্য। ভয় হচ্ছে কোনো বিপদ হলো নাকি, সাথে রাগ হচ্ছে কেন অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে কাউকে কিছু না বলে, মিথ্যা বলে। নিশ্চিত দ্বিতীয়বারের মতো সে আদ্রের হাতে দাবাং চড় খাবেই এবার। ভাবনার মাঝে মোবাইলের রিংটোন বেজে ওঠে। ঝুঁকিয়ে রাখা মাথা সোজা করে পকেট হাতে ফোনটা বের করতে দেখে সাদাপের কল। নামটায় চোখ পড়তেই কল রিসিভ করে কানে লাগায়। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, খোঁজ পেয়েছিস মেয়েটার? বাইকের সাই শব্দে সাদাপের কথাগুলো ঠিক স্পষ্ট হলো না, বেজে বেজে শোনা গেল। ভাইয়া, রিহান ভাইয়াদের বাড়ির দক্ষিণ পাশে যে বড় পুকুরটা রয়েছে সেখানে আছে বউ। সাদাপের কথা আদ্রের মুখ থেকে আপনা আপনি অস্ফুট স্বরে বেরিয়ে আসে। তোর বোন এমন একটা জায়গায় কেন গিয়েছে? কেন গেল তা বুঝতে পারছি না। বোনের সাথে নাকি আহিল নামের ছেলেটা রয়েছে। ভাইয়ের কণ্ঠে শোনা ছেলেটা কথাটা শুনতেই কপালে 3টে সূক্ষ্ম রেখা ফুটে ওঠে। ভাবুক শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কোন ছেলে, কার সাথে আছে? সেদিন রিহান ভাইয়ের হলুদে যে ছেলেটাকে মেরেছিলে ওই ছেলেটা। তুমি তাড়াতাড়ি যাও, বাড়ি থেকে আসতে আমার সময় লাগছে। তোমার ওখান থেকে 10 মিনিটের রাস্তা। আদ্র বেজায় চটে যায়। রাগে শিরা উপশিরা ফুলে উঠছে কথাটা শুনে। এমন একটা জনমানবহীন জায়গা মেয়েটা হদিস পেল কিভাবে তা ভেবেই মাথা থেমে গিয়েছে। সাথে ওই ছেলের সাথে কি করছে সেটা মাথায় আসতেই হাতের মুষ্টিবদ্ধ হয়ে আসে। কটমট করতে করতে বলে, আই সোয়ার, তোর বোনের বোকামির জন্য যদি খারাপ কিছু ঘটে আমি জাস্ট জানে মেরে ফেলবো মেয়েটাকে।
আদ্র সাদাবকে আর কিছু বলতে না দিয়ে আর এক মুহূর্ত থমকালো না। কল কেটে মোবাইল পকেটে ঢুকিয়ে বেগতিক বাইক ছুটালো সেদিকে। ভূমি বসে থেকে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছে। একইভাবে আধ ঘন্টা যাবৎ বসে আছে। ছেলেটা উঠতে দিচ্ছে না, কোনোভাবেই জোরপূর্বক বসিয়ে রেখেছে। এর মাঝে আরো দুটো ছেলের উপস্থিতি ঘটেছে। তিনজন মিলে একপাশে গিয়ে কিছু নিয়ে আলোচনা করছে। তা বেশ বোঝা যাচ্ছে মুখে তাদের কেমন বিশ্রী হাসি। এবার সত্যি সত্যি ভয় কষ্টে চোখের বাঁধ ভেঙে আসছে। তখন ছেলেটা একা ছিল, পালানোর সুযোগ ছিল কোনো রকম, কিন্তু এখন আরো দুটো ছেলে যোগ হয়েছে। এবার চাইলেও আর পালাতে পারবে না। আজকেই নিজের শেষ দিন, হয়তো তা কল্পনা করেই চোখের জল ছেড়ে দিল। আদ্র পরিবারের সবার চেহারা মনে করতে থাকলো। ভয়ে গলা ধরে গিয়েছে, তাও কিছুটা সাহস মনে জড়িয়ে কেঁপে বলে, আমাকে যেতে দিচ্ছেন না কেন ভাইয়া? প্লিজ আমাকে যেতে দিন। ভূমির কথায় ছেলেটা হুট করে ভূমির সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। ভূমির হাত জোর করে নিজের হাতের মুঠোয় নিয়ে কেমন নেশা জড়িত চেষ্টাদায়ের মতো কণ্ঠ ধারণ করে বলে, লালপরি, আমার তোমাকে বেশ মনে ধরেছে। সেদিন বন্ধুদের কথার পরে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, প্লিজ ক্ষমা করে দাও। চলো আমরা প্রেম করি, বিশ্বাস করো তোমাকে অনেক ভালোবাসা দিব। হঠাৎ করা কাজে ভূমি চকিতে তাকায়। হিকচিকিয়ে কিছুটা ছিটকে দূরে সরে বসে। ছেলেটা চ্যাপটা শক্ত হাতে আবদ্ধ নিজের ছোট্ট হাত জোড়া ছাড়ানোর জন্য চটপট করতে থাকে। এমন বৃষ্টি ছোঁয়া গায়ে লেগেছে ভেবেই ভূমি চোখ মুখ খিচে কান্নার তোর অধিক মাত্রায় বাড়িয়ে দিল। ঘেন্নায় সম্ভব হচ্ছে না দু হাতের কবজিগুলো কেটে আলাদা করে দিতে। ভূমি কাছে আর হাত ছাড়াতে ধস্তাধস্তি করছে, আকুতি মিনতি করছে, কিন্তু ছেলেটা এক কথা বারবার বলে যাচ্ছে, আমাকে ভালোবাসো লালপরি। হুট করে পেছন থেকে করা আক্রমণে ছেলেটা ছিটকে দূরে সরে পড়ে। নিজের হাতের বাঁধন ছাড়া পেয়ে উপরে তাকাতে আদ্রকে দেখে দাঁড়িয়ে পড়ে। নিজের প্রিয় মানুষটাকে এমন একটা মুহূর্তে চোখের সামনে দেখতে পেয়ে যেন জান হাতে পাওয়ার মতো করে মুখের হাসি ফুটে ওঠে। জলমল করে তাকায় আদ্রের দিকে। আদ্র লোকটার থেকে চোখ সরিয়ে ভূমির খুব কাছে এসে দাঁড়ায়। শক্ত দু হাতে ভূমির নরম শরীরের দুবাহু আঁকড়ে ধরে। জোরালো গতিতে উপর নিচ পর্যবেক্ষণ করে দেখতে থাকে উদ্বিগ্ন, চিন্তিত উৎকণ্ঠে পরপর প্রশ্ন ছুড়ে, ছেলেটা তোমার সাথে কোনো খারাপ আচরণ করেনি তো? কিছু করেছে? কোথায় লেগেছে বলো? আদ্রের এমন ঝাঁকানোতে ভূমি কেঁপে উঠছে, শরীর ডলডল করে ডুলে উঠছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভয় খুশিতে। ভূমি মাথা নাড়ে যে না জানাবে তার সুযোগ পাচ্ছে না। হুট করে ভূমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পেছনে থাকা বেঞ্চটায়। ভূমি হতভম্ব হয়ে যায়। এক্ষুনি কতটা চিন্তিত দেখালো, আবার কিভাবে ফেলে দিল। আদ্র তেড়ে ছেলেটার কাছে গিয়ে শার্টের কলার ধরে দাঁড় করায়, কটমাট করে বলে, কেন এনেছিস ওকে এখানে? কেন এনেছিস বল? আদ্রের এমন হুঙ্কারে শান্ত পরিবেশটা আরো শতগুণে থমথমে হয়ে উঠেছে। আহিলের সাথে থাকা ছেলে দুটো এগিয়ে আসছে না সাথীকে বাঁচাতে। তার দরুন আহিল বেশ মাত্রায় ভয় পেয়ে গিয়েছে। ছেলেটা ভয় পেয়ে চোখ মিনমিন করে থেমে থেমে বলে, ভাই আমি আনিনি, ও নিজেই এসেছে, বিশ্বাস করুন। কিছু সময় আগে এদিকটাই ঘুরছিলাম, হঠাৎ দেখি কারো রিক্সাওয়ালার সাথে ঝামেলা হচ্ছে। এগিয়ে এসে দেখি মেয়েটা টাকা না নিয়ে ওঠায়, চালক যেতে দিচ্ছেন না, তো আমি সাহায্য করেছি। ছেলেটার কথায় কোনো মিথ্যের আট নেই তা আদ্র বুঝেছে। কথাটা শুনে ভূমির দিকে অক্ষি চক্ষু মেলে তাকায়। তা দেখে ভূমি ঢোক গিলে নজর সরিয়ে নেয়। আদ্র পুনরায় প্রশ্ন ছুড়ে, সাহায্য করেছিস ভালো কথা, তাহলে এতক্ষণ যাবত ওকে এখানে বসিয়ে রেখেছিস কেন? কথাটা বলে হুট করে দুহাত মুচড়ে ধরে পুনরায় বলে, ওর হাত ধরার সাহস কিভাবে করলি? তোর কারণে আমার মায়ারানীর শরীরে অন্য কারো বিশ্রী ছোঁয়া লেগে গিয়েছে। হাতটা আরো কিছুটা মুছড়ে দেয়, তাহলে এই হাত দুটো তো আর রাখা যাবে না, তাই না বল? সেদিনের মার মনে ছিল না? আদ্রের করা তীক্ষ্ণ প্রশ্নে আর কাজে ছেলেটা ব্যথায় আর্তনাদ করে উঠে আহ বলে। ছাড়াতে চাইছে নিজেকে, কিন্তু আদ্রের মতো শক্ত দেহি মানুষের কাছে ছেলেটা চিকন শরীর, হাতিয়ার মাছের সমতুল্য। একটু নাড়াতে সক্ষম হচ্ছে না নিজেকে। এমনভাবে ধরেছে আর কিছু সময় এভাবে রাখলে তার হাড় তার জোড়া থেকে ছেড়ে আলাদা হয়ে পড়বে। ছেলেটা আকুতি ভরা টলটলে কণ্ঠে বলে, ভাই আর করব না, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। ওর সাথে কোনো খারাপ আচরণ করিনি আমি, জিজ্ঞেস করে দেখুন মেয়েটাকে। আদ্র ছেলেটাকে ছেড়ে দিল, কিন্তু ছেলেটার হাত দুটো ঝুলছে, নড়াচড়া করতে পারছে না। এর মাঝে সাদাপ উপস্থিত হলো, 4-5 জন ছেলে সমেত। কাছে এসে দাঁড়াতেই আহিলের পক্ষের একটা ছেলে এসে সাদাপের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। সাদাপ ছেলেটার কলার চেপে ধরে বলে, কি করেছিস আমার বোনের সাথে? ভাই কিছু করিনি, বিশ্বাস করুন। আমি জানতাম না এটা আপনার বোন। আহিল ভাই কল দিয়ে আনিয়েছে আমাদের, তখনই আপনার পাঠানো বোনের ছবি আর মেসেজ দেখে অবাক হয়ে যায়, আর সাথে সাথে আপনাকে জানাই। সাদাব ছেলেটাকে ছেড়ে আহিলকে এগিয়ে দুঘা লাগিয়ে দেয়। রাগে ফোঁস করতে করতে বলে, তোর সাহস কিভাবে হলো আমার বোনটাকে নিয়ে এমন একটা নিকৃষ্ট চিন্তা মাথায় আনার, আমার বোনের দিকে নজর দেওয়ার?
কি ভেবেছিস তুই ওরা সুন্দর কথায় বুলিয়ে এখানে বসিয়ে রাখবি আর সুবিধা করে তুলে নিয়ে যাবি? সেদিন কিছু বলিনি, আজ তুই আমার হাতে খুন হবি। এটুকু বলে সাদাব পুনরায় মারতে যায় আদ্র এসে থামায়। সাদাবের থেকে ছেলেটাকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। শান্ত অথচ ধারালো কণ্ঠস্বরে বলে, তুই জেনে বা না জেনে আমার কলেজায় হাত দেওয়ার মতো সাহস করেছিস। এই কাজের জন্য আমি চাইলে তোকে এখানে মেরে আত্মহত্যা করে তোরই বাপের পুকুরে তোর লাশ গুম করে দিতে পারি, কিন্তু তা করব না। তুই তোর বাপের একমাত্র ছেলে, তোকে নিয়ে তাদের অবশ্যই অনেক স্বপ্ন ইচ্ছে রয়েছে, কিন্তু আফসোস টাকার উপর শুয়ে থেকে নিজেকে মানুষের পরিবর্তে অমানুষের ন্যায় তৈরি করেছিস। আদ্র কথাটুকু বলে ছেলেটার কাঁধে হাত রাখলো। এবার কিছুটা নরম কণ্ঠে বলল, এমন কিছু করিস না যাতে তোর কারণে তোর পরিবার সাফার করে, তোর মা কেঁদে ওঠে আফসোস করে। এটা তোর শেষ সুযোগ, ভালো হয়ে যা। এমন কিছু পরবর্তীতে মাথায়ও আসলে মনে করবি সেটাই তোর জীবনের শেষ দিন ছিল। ছেলেটাকে ছেড়ে দিয়েছে দেখে সাদাবের সাথে ছেলেগুলো এগিয়ে এসে বলে, ভাইয়া এই ছেলের ছেড়ে দিচ্ছেন কেন? এমন একটা কাজ করার পরেও আমাদের কাছে দিন, মেরে কোথাও ফেলে দিয়ে আসবো, কারোর সাথে যাতে আর কোনোদিন এমন না করতে পারে। আদ্র আহিলকে ছেড়ে দিতে মাটিতে লুটিয়ে পড়ে। আদ্র সুচালো হেসে বলে, ওর দোষ যতটুকু ততটুকু শাস্তি দেওয়া হয়েছে, আশা করি এবার শুধরে যাবে। সাদাব, তোমরা ওকে নিয়ে হসপিটালে যাও আর ওর পরিবারকে খবর দাও। ভূমি ড্যাব ড্যাব করে কেবল চেয়ে আছে আদ্রের দিকে। আদ্রের আচরণ এমন সহজ ভাষা দেখে যেন আরেক দফা মুগ্ধতায় ছেয়ে গিয়েছে সারাটা মন। কোমল মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে উপর নিচ পরক করছে। মনের মাঝে পুনরায় অযাচিত কল্পনা এসে ভর করেছে। দিন দুনিয়ার হুশ খুইয়ে অন্য মনস্ক সম্মোহনী দৃষ্টি অতল গভীরে হারিয়েছে। লোকটার রাগের মাঝেও কতটা বন্ধুসুলভ, বুঝবার ব্যবহার তা ভেবেই হাসি মুখে ফুটে। পর মুহূর্তেই হাসি গায়েব হয়ে বিষাদ ভরে ওঠে মনে। এমন একটা মানুষকে নিজের জীবনে না পাওয়ার আফসোস কুকড়ে ওঠে ভিতরটা। হঠাৎ পুরুষালী আওয়াজে ভূমি কেঁপে ওঠে, তাকায়, দৃষ্টি সংযত করে। মুহূর্তে মুখে চেয়ে যায় অন্ধকার। আদ্র ভুরু কুচকে বলে, কি সমস্যা? এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কাঁধে তুলে নিয়ে যেতে হবে তোমায়? ননসেন্স। ধমকে কথাটা বলে ভূমির উত্তরের আশা করে না। শক্ত হাতে ভূমির কবজি পাকড়াও করে ধরে টেনে নিয়ে যায়। ভূমি ব্যথায় কিছুটা আওয়াজ করে ওঠে, কিন্তু আদ্রের তাতে মাথা ব্যথা নেই। বাইকের সামনে এনে এক প্রকার হিঁচড়ে ফেলে ভূমিকে। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে নিচে পড়তে পড়তে নিজেকে সামলে বাইকটা ধরে দাঁড়ায়। করুণ দৃষ্টি নিক্ষেপ করে ঘুরে তাকায় আদ্রের রাগে ক্রোধান্বিত চেহারা দিকে। কিছু বলতে মুখ খুলবে তার আগে আদ্রে এগিয়ে বাইকের সাথে ঠেলে পুনরায় হাত চেপে ধরে। আদ্রের শক্ত বাঁধনে ভূমি অস্ফুট আর্তনাদ করে ওঠে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ভাইয়া লাগছে, ছাড়ুন প্লিজ। আদ্রের হেলদোল হলো না, বরং বাঁধন আরো শক্ত করে নিজের রাগের তোফ জানান দিতে চাইলো। কাটকাট হুঙ্কার ছাড়লো, কেন এসেছো এখানে? আদ্রের উচ্চারিত এই 3 শব্দ ভূমিকে কাঁপিয়ে তুলেছে। সে কি উত্তর দেবে তা সে নিজেও জানে না। যদি বলে ওনার জন্যই তো এমন অবস্থা তার, ওনার কারণে আজ সে দিশেহারা। কি করবে, কোথায় যাবে, সব হুঁশ খুইয়ে দিয়েছে। উনি কি মেনে নেবেন? হয়তো হাসবেন। তাছাড়া আর কি, ওনার মনে তো আমার জন্য কোনো জায়গা নেই। মায়েশা আপুই ওনার ভালোবাসা। 2 দিন পর ওনাদের বিয়ে হয়ে যাবে। এরপর ভূমি মুখে একটা শব্দ উচ্চারণ করলো না, চুপচাপ নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নিচু করে তাকিয়ে আছে পায়ের দিকে। ভূমির নীরবতায় আদ্রের মেজাজ তুঙ্গে। ঝাঁকড়া মেরে দূরে সরিয়ে দেয় ভূমির হাতটা। এক হাত কোমরে ঠেকে অন্য হাতটা দিয়ে লম্বা চুলগুলো ব্যাকব্রাশ করতে লাগলো। এই মুহূর্তে এই মেয়েকে জিজ্ঞেস করে কিছু লাভ নেই, তার চেয়ে ভালো সময় নিক। আদ্র নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করে, ফুসফুস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়। ধীরকণ্ঠে হাত ইশারা করে বলে, উঠে বসো বাইকে। ভূমি উঠবে না আদ্রের বাইকে। এই বাইকে বসার অধিকার তার না। সে কখনো আর আদ্রের বাইকে বসবে না, ঘরে ঢুকবে না, কিচ্ছু করবে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ঠায় দাঁড়িয়ে আছে। আদ্র পুনরায় ধমকে বলল, বাইকে উঠতে বলেছি আমি। ভূমি অভিমানী কণ্ঠে জানালো, আমি আপনার সাথে যাব না। আদ্র অবাক হয়ে বিস্ময় নিয়ে তাকালো। ভুরু কুচকে প্রশ্ন করলো, মানে আমার সাথে কেন যাবে না? কি সমস্যা? কোনো সমস্যা না, এমনি যাব না। আমি ভাইয়ার সাথে যাব, আপনি চলে যান। ভূমির এমন ঘাটতেরামও আদ্রের বেজায় রাগ হচ্ছে। পরপর একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এখন এমন একটা কাজ করে বসেছে, তাও তেজ কমছে না। এই মুহূর্তে মন চাইছে ঠাঠিয়ে এক চট দিতে, কিন্তু নিজেকে সংযত রেখেছে। এত বড় একটা মেয়েকে মারা কখনো তার ব্যক্তিত্বে নেই। চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করে, সমস্যাটা কি সেটা বল। তোকে গত 3 দিন ধরে এমন দেখে চলেছি। কি সমস্যা তোর? কি হয়েছে পরিষ্কার করে সেটা না বললে জানবো কিভাবে? কেটে কেটে একাকার করে সেন্সলেস হয়ে পড়া, এটা কি এমনি এমনি? আমাকে বাচ্চা মনে হচ্ছে?
আদ্রের মুখে প্রথমবারের মতো তুই সম্বোধন ভূমিকে অবাক করে দেয়। করুণ দৃষ্টিতে চোখ উঁচিয়ে তাকায় আদ্রের দিকে। এই সম্বন্ধটার সাথে সে পরিচিত না, কিন্তু হুট করে আদ্রের মুখে শোনা কথাটা যেন বুকে গেঁথে লেগেছে। চিৎকারে ভূমির কষ্ট ছিঁড়ে এবার কিছুটা তেতে ওঠে। আমার যা ইচ্ছে হোক তা তো আপনার কি? কে হন আপনি? আমার কেউ না। আপনার সাথে না আছে আমার কোনো পরিচয়, না কোনো বন্ধুত্ব। আমার লাইফের সমস্যা সম্পর্কে আপনার না জানলেও চলবে। আমার উপর জোর খাটাবেন না, চেঁচাবেন না। যার সাথে আপনার ভবিষ্যৎ তার সাথে দেখাবেন, তাকে নিয়ে সুখে থাকেন। দয়া করে আমাকে আর কষ্ট দেবেন না। আমি পারছি না নিতে, প্লিজ। আমি দুহাত জড়ো করে এক নাগারে কথাটুকু বলে বসে পড়ে নিচে। অবিরত কান্না করছে, যে আদ্রের ভেতরে পুড়িয়ে ছাই করে তুলছে। তুমুল ঝড় বইছে ভূমির বলা কথায় আচরণে। আদ্র দমে গেল না, ভূমির কাছে গিয়ে টেনে উঠালো। কি সমস্যা তা জানতে চাইলো। কিসের কথা বলছো তুমি? কার সাথে ভবিষ্যৎ? কান্না জড়িত কণ্ঠে বলে। কেন আপনি মনে হয় বোঝেন না? আপনার সাথে মাইশা আপুর বিয়ের কথা চলছে। আপনাদের মাঝে সম্পর্ক রয়েছে, সেটা আমরা সবাই জানি। পরিবার থেকে আপনাদের বিয়ের কথা চলছে। ভূমি অসহায় চেহারায় তাকিয়ে কান্না আটকে বলে। আদ্র ভাইয়া কেন লুকিয়ে রেখেছিলেন এতদিন এমন একটা কথা? কেন আগে জানাননি? তাহলে যে আপনাকে নিয়ে প্রতিনিয়ত কারোর মনে শত সহস্র কল্পনা জাগতো না, পাওয়ার অদম্য ইচ্ছে জেগে উঠতো না, দিনের পর দিন এমন তিলে তিলে যন্ত্রণায় পুড়তে হতো না। ভূমির করা আহাজারিতে আদ্র থমকে গেল। মাথার উপর দিয়ে সুনামি বয়ে গেল যেন। চল শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। পর মুহূর্তে চোখ বন্ধ করে রাগ সংযত করে শক্ত কণ্ঠে ভূমিকে পুনরায় বলল, উঠে বসো তাড়াতাড়ি। আর একবার এ কথা উচ্চারণ করলে মাথার উপর তুলে আছাড় মারবো। সকাল 11:30 চুইচুই। শান্তি মঞ্জিলের গৃহিণীরা ভীষণ ব্যস্ত রান্নার কাজে। সাবরিনা সবজি কাটছে, মিসেস সাবিনা চুলায় তরকারি বসিয়েছেন, কাজের খালা মাছ কাটছেন, মিসেস তাহমিনা নিজের ঘরে, আরডি প্রিয়া সোফায় বসে টিভি দেখছে। চারদিকে রান্নাবান্নার টুকটাক আওয়াজ, সাথে দুবনের গল্পের শব্দ, ড্রয়িং রুমে টিভির আওয়াজে মুখরিত পরিবেশ। এরই মধ্যে গড়গড় পাশে বাড়িতে প্রবেশ করলো আদ্র। প্রয়োজনের তুলনায় জোরালোভাবেই শোনা গেল তার পাশের আওয়াজ। সোফায় বসে থাকা দুই বোন ঘুরে তাকাতে ভাইকে দেখে আদ্রি ভৌ মেরে রিমোট নিয়ে টিভি বন্ধ করে উঠে দাঁড়ায়। ভাইয়ের মুখভঙ্গি বুঝবার আগেই তীক্ষ্ণ নজরে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, মা, মামুনি কোথায়? আদ্রির এমন হুঙ্কার ছেড়ে বলা কথাটা কিচেন অব্দি জোরে সোরে শোনা গেল। এমন সময় ছেলের আওয়াজ পেয়ে দুই যা অবাক হয়ে রান্না ছেড়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। ছেলে তো কলেজ গিয়েছে, তবে ফিরে এলো কেন তা ভেবেই চিন্তিত হয়ে ওঠে। পরপর চোখ পড়ে পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা ভূমির দিকে। সাবিনা এগিয়ে এসে কিছু জিজ্ঞেস করবে, তার আগে আদ্র ভনিতাহীন ধারালো কণ্ঠে প্রশ্ন করে, মাইশার সাথে আমার বিয়ের কথা কে তুলেছে? সারা ড্রয়িং রুম জুড়ে থমথমে নীরবতা বিরাজ করছে। হুট করে আদ্রের আগমন, সাথে ছুড়ে দেওয়া হুঙ্কারে পরিবেশটা কিছু সময়ের জন্য ভারী হয়ে উঠেছে যেন। উপস্থিত প্রতিটি মানুষ থতমথ মুখে কেবল একে অপরের মুখ চাওয়াচাই করতে ব্যস্ত। সাবিনা বোনের দিকে বিস্ময় বিহ্বল চাহনিতে তাকিয়ে ভুরু নাচালো। সাবরিনার ও একই অবস্থা, বিস্তৃত উদ্বিগ্ন চাহনিতে তাকিয়ে আছে। মিসেস তাহমিনা দৌড়ে বেরিয়ে এসেছেন, সাথে ফাহাদ নেমে এসেছে ঘর থেকে। আদ্রের চ্যাপ্টা শরীরের পেছনে জড়ো হয়ে ভীত নজরে ভূমি দাঁড়িয়ে তাকিয়ে আছে মামনির দিকে। তখন আবেগী হয়ে কথাটুকু কিভাবে মুখ ফসকে বলে দিয়েছে তা মেয়েটা নিজেও জানে না। কথাটা শুনে আদ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না। তখন ধমকে জোরপূর্বক বাইকে উঠিয়ে ঝড়ের গতিতে বাইক ছুটিয়ে বাড়ি এসে থেমেছে। আদ্র হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে এমন করছে, এমন কিছুর প্রত্যাশা ভূমির কোনো কালেই ছিল না। ভূমি কথাটা বলে নিজে ভয় পাচ্ছিল, কি বলে দিল, এবার না মেরে তক্তা বানিয়ে দেয়। কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে উল্টো কিছু না বলে এখানে এসে কেমন রাগে ফুলেছেন। ভূমি ঘটনার মূল বিষয় বুঝতে না পেরে উদ্গ্রীব নয়নে তাকিয়ে আছে বোকার মতো। সবাইকে চুপ করে থাকতে দেখে মিসেস তাহমিনা এগিয়ে এসে সহজ গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আদ্র বাবা, এমন করছিস কেন? আদ্র তাকালো না ফুফির দিকে, নজর তার এখন আবদ্ধ নিজের মায়ের মুখের দিকে। মুখে আবির্ভূত হয়েছে প্রচন্ড মাত্রার ক্রোধ। আদ্রের মুখের এমন ভঙ্গিমা দেখে তাহমিনার মুখটা কিছুটা ছোট হয়ে এলো। পুনরায় জিজ্ঞেস করতে নিয়েও পিছিয়ে গেলেন। মিসেস সাবিনা তটস্থ জিজ্ঞাসু দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। হুট করে ছেলের অতর্কিত আগমন আজ ছুড়ে দেওয়ার প্রশ্নে যেন বেক্কেল বনে গিয়েছেন। কিভাবে কি সামলে ছেলেকে জিজ্ঞেস করবে তা ভেবে পাচ্ছেন না। মায়ের এমন মৌনতায় আদ্র আরো ক্ষেপে গেল। কঠিন গলায় পুনরায় প্রশ্ন করলো, আমি জানতে চেয়েছি মাইশার সাথে আমার বিয়ের কথা কে তুলেছো? সাবিনা মৌনতা কাটালেন, ভীত গলায় জিজ্ঞেস করলেন, বাবা এমন করিস কেন? কিছু হয়েছে? আমাদের কি? সাবিনার কথা সম্পূর্ণ করতে না দিয়ে আদ্র কথা কেড়ে নিল। বিফের ন্যায় জমে যাওয়া কঠিন রূঢ় কণ্ঠে বলল, যেটা জানতে চেয়েছি জাস্ট ওইটার উত্তর দাও।
একই প্রশ্ন দুবারের বেশি তিনবার বলা আমার পছন্দ না, ভালো করে জানো। ছেলের এমন কড়া কথায় বেশ আহত হলেন সাবিনা। ফর্সা চোখে মুখে লাল আভা ধারণ করতে লাগলো। এমন ব্যবহার সে কখনো করেনি, অন্তত মায়ের সাথে। আর ছেলেটার কি হলো হুট করে তা ভেবেই ব্যাকুল হচ্ছে। বোনের মনের অবস্থা বুঝে সাবরিনা এগিয়ে এলেন সামনে। রয়ে সে বলতে লাগলেন, তুই কোথাও বিয়ের জন্য রাজি হচ্ছিলিস না, এত বলেও আমাদের মনে হলো তোর আর মায়েশার মাঝে এত ভালো সম্পর্ক রয়েছে। এত বছর একসাথে ছিলি, দুজনের মাঝে ভালো লাগার সম্পর্ক থাকলেও থাকতে পারে, তাই ভেবেছিলাম তোদের বিয়ের কথা। মামুনির এমন যুক্তিহীন কথায় যেন আদ্রর শব্দ আসমানে পৌঁছে গেল। বিস্ময়কর চাহনিতে তাকালো মামুনির দিকে। কণ্ঠ কঠিন করে বিদ্যুপের স্বরে ক্রুর হেসে বলল, মামুনি, লাইক সিরিয়াসলি একসাথে থাকলে বা সম্পর্ক সুন্দর হলে সেটাকে ভালো লাগা নামে আখ্যা দিয়ে দিতে হবে? ভীত হয়ে দাঁড়িয়ে থাকা ভূমি কিছুটা সাহস নিয়ে মুখ খুলতে চাইল এবার। মনের ভেতরের খোঁচা মারা পোকাগুলো কিলবিল করতে লাগলো। যদিও এই বোকামার ফল কি হয় জানা নেই, তাও মুখ ছুড়ে বলে ফেলল, কেন যাওয়া যাবে না ভাইয়া? ভালো লাগা না হলে কি কেউ কাউকে এত কেয়ার করতে পারে? ভূমির এমন বিদ্রুপ করে বলা কথায় আদ্র বেজায় চটে গেল। মাথার ভেতরে জ্বলতে থাকা আগ্নেয়গিরি যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। আগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকালো ভূমির দিকে। বাসখাই গলায় ধমকে উঠল, থাপড়ে গালের ছাল তুলে নেবো বেয়াদমে। নিজেকে অতি চালাক ভাবো তাই না? মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিব। মুখের ওপর কথা বলো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আদ্রের তলোয়ার নিক্ষিপ্ত ধারালো বাণীতে ভূমির মুখের বলি থমকে গেল। জড়ো হয়ে এলো ছোট্ট মুখশ্রী, কেঁপে উঠল সর্বাঙ্গ। সকলের সামনে এভাবে বলা কথায় ভূমির বুকের ভেতরের হৃৎপিণ্ডটা দ্বিখণ্ডিত হয়ে গেল। টুপ করে গড়িয়ে পড়ল চোখ বেয়ে জল। পা টেনে সরে এলো আদ্রের থেকে দূরে। বোনদের পাশে দাঁড়াতে প্রিয়া বোনের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে চোখের ইশারায় মিসেস সাবিনা এবার কিছুটা শক্ত আওয়াজ তুলে ছেলেকে বলে, কি হচ্ছে আদ্র? তুই মেয়েটার সাথে কেন এমন এভাবে কথা বলছিস? আর ছোট্ট একটা বিষয় নিয়ে এমন করার তো কিচ্ছু হয়নি। সিরিয়াসলি মা, এটা ছোট বিষয়। আমি জাস্ট শুনে অবাক হলাম কিভাবে এমন একটা চিন্তা তোমাদের মাথায় আসতে পারে। মিসেস সাবিনা ধীর কণ্ঠে থতমত হয়ে বলে, মাইশা মেয়েটা দেখতে ভালো, কতটা শান্ত স্বভাবের। তোরা দুজন দুজনকে চিনিস ভালো করে, এর জন্য ভেবেছিলাম বিষয়টা মাইশাকে যদি তোর পছন্দ না সেটা বললেই তো হচ্ছে, এমন করতে হয়? আদ্র রাগ সংযত করে কিছুটা ততস্থ হয়ে বলল, আশ্চর্য, যাদের কাছে ছোট থেকে বড় হয়েছি, মা বাবার স্নেহ দিয়ে আমাকে বড় করেছে, তাদের মেয়েকে আমি অন্য নজরে দেখবো সেটা ভাবলে কি করে? এমন একটা কথা মাথায় আসতে তোমাদের বিবেকে বাঁধেনি? হাউ লো থটস। কিছুটা থেমে পুনরায় বলে ওঠে,